আমরা গতদিন কোন পর্যন্ত শেষ করছি? মোবাইল রেসপন্সিভ করলাম গতদিন। তারপরে হচ্ছে আমরা কিছু সোহাই টিপস এইসব জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম, তাই না? আর আজকে আমি আপনাদেরকে অন্য একটা ডিফারেন্ট ক্লিকফানেল অ্যাকাউন্টের থেকে দেখাবো। এর কারণটা কি সেটাও আমি আপনাদেরকে একটু বলে আসি। তার আগে আমি হচ্ছে আমাদের লগ ইনটা কি ছিল জানো? লার্ন, ঠিক আছে, মনে পড়ছে। লগ ইন ভাইয়া মেসেঞ্জারে দিয়ে দেবো নাকি? না, মনে পড়ছে। এক গাদা ক্লিক ফানেলের লগ ইন তো আমার কাছে, এই জন্য দেখা যাচ্ছে মনে থাকে না যে কখন কোনটাতে আসছি। আচ্ছা, আমরা হচ্ছে এর আগের দিন দেখছি অপট ইন ফানেল, ঠিক আছে? অপট ইন ফানেলটা যখন আমরা দেখছি তখন অপট ইন ফানেলে আমাদের উদ্দেশ্য কি ছিল? যখন আমরা কোনো একটা কিছু লঞ্চ করতে চাইতেছি বা কোনো একটা ফ্রি পিডিএফ অফার দিতে চাইতেছি, মানে আমাদের উদ্দেশ্য যখন মানুষের কাছ থেকে শুধুমাত্র তথ্য কালেক্ট করে নেওয়া, তখন আমরা অপট ইন ফানেল বানাইতেছি। যেহেতু এইখানে কোনো রকম পেমেন্ট রিলেটেড কোনো টার্মস সামনে আসতেছে না, যেমনটা হচ্ছে মনে করেন আপনি যখন প্রোডাক্ট সেল করার জন্য একটা ফানেল বানাবেন, তখন আপনার উদ্দেশ্যটা কি? ওই প্রোডাক্টটাকে বিক্রি করা, তাই না? তো যখন আপনার বিক্রি করার যখন বিষয় আসবে, তখন আপনি যেমন প্রোডাক্টটা বিক্রি করে করতেছেন, তার মানে যে ক্রেতা সে আপনাকে টাকা দিবে। তাহলে আপনাকে তার কাছ থেকে টাকাটা নেওয়ার যে প্রসেসটা, আপনি বাস্তবে হইলে দেখা যাচ্ছে যে আপনি সেটাকে সরাসরি রিসিভ করতে পারতেছিলেন, ম্যান টু ম্যান, হাতে হাতে, তাই না? বা আপনি যদি লোকাল কোনো জায়গায় হয় তাহলে আপনি চাইলে ব্যাংকে নিয়ে নিতে পারতেছেন টাকা তার কাছ থেকে জমা। কিন্তু আচ্ছা, কিন্তু যদি আপনি হচ্ছে অনলাইনে হয়, তাহলে পরে আপনাকে কোনো না কোনো মাধ্যম ব্যবহার করতে হবে, যে মাধ্যমে আপনি তার কাছ থেকে টাকাটা নেবেন। তো এইগুলো হচ্ছে পেমেন্ট, এটাতে বলা হচ্ছে পেমেন্ট রিসিভিং মেথডস, ঠিক আছে? তো এখন আপনি যখন সেলস ফানেল বানাবেন, তখন আপনার যে প্রোডাক্টটা সেল করার জন্য আপনি ফানেলটা বানাইতেছেন, তখন কিন্তু আপনাকে তার কাছ থেকে পেমেন্ট রিসিভ করার জন্য পেমেন্ট ইন্টিগ্রেট করা লাগবে আমাদের ক্লিক ফানেলের সাথে। ক্লিক ফানেল হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা এরকম ফানেল বানাইতে পারতেছি, ফলো ইমেল লিস্ট বিল্ড করতে পারতেছি, আমরা হচ্ছে ইমেল পাঠাইতে পারতেছি, এইসব ফিচার গুলো আছে। কিন্তু যখন আমরা ক্লিক ফানেলের মাধ্যমে কাউকে একটা ইমেল পাঠাইতে যাব, তখন কিন্তু আমরা সরাসরি ইমেলটা পাঠাইতে পারবো না। আমাদেরকে একটা এসএমটিপি, মানে ইমেল পাঠাতে গেলে একটা এসএমটিপি সার্ভার লাগে, সেইটা লাগবে। পেমেন্ট রিসিভ করতে গেলে পেমেন্ট মেথড লাগবে। ক্লিক ফানেল সব রকম প্রসেস করে দিছে, কিন্তু ওই যে পেমেন্ট মেথডটা, সেটাকে আবার আমাদেরকে থার্ড পার্টি মেথড ইন্টিগ্রেট করতে হবে। তো এই ইন্টিগ্রেট গুলা কিভাবে করা যায় সেটা হচ্ছে এই আমরা যে অ্যাকাউন্টের এখানে অ্যাকাউন্ট সেটিং, উপরে যে অ্যাকাউন্টের নেম আছে, এখান থেকে হচ্ছে ডান পাশে উপরের এখানে অ্যাকাউন্ট সেটিংসে যদি আমরা যাই, ইন্টিগ্রেশন বলে একটা যে অপশন আছে আমাদের এই লেফট সাইড মেনুতে, এখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশনে যাই, তাহলে পরে আমরা নর্মাল ইন্টিগ্রেশন পাবো। আর যদি আমরা পেমেন্ট রিলেটেড ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে আমরা পেমেন্ট গেটওয়ে এখানে যাব। আমরা যদি ইমেলের জন্য এসএমটিপি ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে পরে আমরা এইখানে ইমেল ইন্টিগ্রেশন এসএমটিপি আসবো। তো পেমেন্ট ইন্টিগ্রেশন গেটওয়ের মধ্যে আমরা যদি যাই, এইখানে আমরা অ্যাড নিউ পেমেন্ট গেটওয়ে, এই গেটওয়ে যদি আপনার অ্যাড করা না থাকে, তাহলে পরে আপনি হচ্ছে পেমেন্ট রিসিভ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি মানে একটা যদি অর্ডার মানে প্রোডাক্ট সেল করার জন্য কোনো ফানেল বানান, তাহলে পরে সেটা আপনি প্রপারলি বানাতে পারবেন, কিন্তু প্রপারলি টেস্ট করতে পারবেন না যে আপনার ফানেল ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। এবং আপনি সেখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন না সেই ফানেলে। পুরো ফানেলটা আপনি ডিজাইন করতে পারবেন স্টেপ বাই স্টেপ, শুধুমাত্র প্রোডাক্ট অ্যাড করতে পারবেন না এবং চেক আউট করে টেস্ট করতে পারবেন না। আচ্ছা, এখন আমরা যে যে পেমেন্ট গেটওয়ে আমরা এখানে ক্লিক ফানেলের সাথে ব্যবহার করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে পেপাল, আরেকটা হচ্ছে স্ট্রাইপ। এই দুইটা পেমেন্ট মেথড আমরা ব্যবহার করতে পারি। অন্যগুলা অ্যাকচুয়ালি হচ্ছে এনএমআই হচ্ছে একরকম, ব্লু স্ন্যাপ, ওয়ারিয়র প্লাস, এইগুলো হচ্ছে ডিফারেন্ট, বাট এইগুলোর থেকে
ওইভাবে কেউ ব্যবহার করে না। পেপাল আর হচ্ছে স্ট্রাইপ এই দুইটা পেমেন্ট মেথডই ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার হয় এই প্ল্যাটফর্মগুলোতে। ঠিক আছে, তো এখন এই দুইটা মেথড দেখাইতে গেলে আমাদের পেপাল অ্যাকাউন্ট লাগবে অথবা স্ট্রাইপ অ্যাকাউন্ট লাগবে। এখন যেহেতু আমার কাছে এই মুহূর্তে স্ট্রাইপ বা পেপালের কোনো অ্যাকাউন্টই নাই, কারণ কি পেপাল আপনারা জানেন যে পেপাল বাংলাদেশে অ্যালাউড না, আর স্ট্রাইপও বাংলাদেশে অ্যালাউড নেই। সো এই দুইটা মেথড আমি আপনাদেরকে এখানে ক্লাসে দেখাতে পারবো না, কিন্তু একটা সময়ে আমি ম্যানেজ করছিলাম এই দুইটার হচ্ছে অ্যাক্সেস। সেই সময় আমি ভিডিও রেকর্ড করে রাখছিলাম। আপনারা চাইলে আমার যে চ্যানেলটা আছে এখানে হ্যালো মারুফ, এখানে যদি এই হ্যালো মারুফ চ্যানেলে আসার পরে যদি প্লে লিস্টের ভিতরে আসেন, এখানে দেখবেন যে প্লে লিস্ট হিসাবে ক্লিক ফানেল টিউটোরিয়ালের প্লে লিস্ট বানানো আছে, একটা কমপ্লিট প্লে লিস্ট। এর মধ্যে ক্লিক ফানেল রিলেটেড সবকিছু এর মধ্যে আপনি পেয়ে যাবেন। এখানে এসে যদি ভিউ ফুল প্লে লিস্টের ভিতরে আসেন, এইখান থেকে আপনারা দুইটা জিনিস দেখে নেবেন। এখানে এই যে ক্লিক ফানেল পেপাল ইন্টিগ্রেশন, স্ট্রাইপ ইন্টিগ্রেশন, এই দুইটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এই দুইটা ভিডিও আপনারা যদি এই প্লে লিস্টে আসার পরে পেপাল ইন্টিগ্রেশন, স্ট্রাইপ ইন্টিগ্রেশন এখান থেকে দেখে নেবেন। এবং এই দুইটা জিনিস যে আপনার দেখে নেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এর কারণ হচ্ছে জেনারেলি পেপাল এবং স্ট্রাইপ যেহেতু পেমেন্ট রিলেটেড বিষয়াদি, সেহেতু ক্লায়েন্ট কখনোই আপনার উপরে ছেড়ে দিবে না এইগুলা, যে কখনোই পেপালের অ্যাক্সেস বা স্ট্রাইপের অ্যাক্সেস ওইভাবে আপনার হাতে ছেড়ে দিবে না যে তুমি ওইটা ব্যবহার করো। কারণ পেপালের অ্যাক্সেস যদি আপনার কাছে ছেড়ে দেয়, তার পুরো পেপাল অ্যাকাউন্টের তখন আপনার কাছে অ্যাক্সেস আছে। এই জন্য এই পেপাল ইন্টিগ্রেশন বা স্ট্রাইপ ইন্টিগ্রেশন এইগুলা জেনারেলি ক্লায়েন্ট নিজেই করে থাকে। সেহেতু আপনাদের এই পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন নিয়ে অতটা টেনশন না করলেও চলবে। তারপরেও আপনারা শুধুমাত্র প্রসেসটা কেমন ভাবে হয় সেটা শিখে রাখার জন্য আমার চ্যানেলের এই হচ্ছে এই ক্লিক ফানেল টিউটোরিয়াল প্লে লিস্টের ভিতরে এসে পেপাল আর স্ট্রাইপ ইন্টিগ্রেশনটা দেখে নেবেন। বুঝতে পারছেন এটা? আচ্ছা, এখন যেহেতু আমি স্ট্রাইপ আর পেপাল ইন্টিগ্রেশন ছাড়া আপনাদেরকে প্রোডাক্ট অ্যাড করে দেখাইতে পারবো না একটা কমপ্লিট সেলস ফানেলে, সেহেতু আমি এই অ্যাকাউন্ট বাদ দিয়ে আমি অন্য একটা অ্যাকাউন্ট আমি ব্যবহার করব যেখানে অলরেডি হচ্ছে পেপাল স্ট্রাইপ অ্যাড করা আছে। আচ্ছা, তার আগে আমরা যেটা যে সেলস ফানেল, আমরা এর আগের দিন কিন্তু অপটিন ফানেলটার সম্পর্কে, যে অপটিন ফানেলের স্ট্রাকচারটা আগে দেখে নিয়েছিলাম। আজকে আমরা সেলস ফানেলের স্ট্রাকচারটা দেখে নেব। তো এর জন্য যদি আমরা একটু প্রোডাক্ট সেলিং ফানেল টেমপ্লেট এটা লিখে সার্চ করি এবং ইমেজের ভিতরে যদি আসি, দেখি আমরা কোনো ডায়াগ্রাম পাই কিনা। আচ্ছা, এই দেখেন এখানে একটা এটা হচ্ছে ওয়েবিনার ফানেল। আচ্ছা, এইটাও আমাদের লাগবে। তো আমি এই টেমপ্লেটটাকেও পরবর্তীতে, এটা হয়তো আজকের ক্লাসে না হলেও পরের আরেকটা ক্লাসে হয়তো লাগবে, তো আমি এটাকেও সেভ করে রাখতেছি। আমরা প্রোডাক্ট সেলিং এর কোনো ফানেল পাই কিনা দেখি। আচ্ছা, এইটা একটা আমরা এটাও সেভ করি। আমরা আরেকটু খুঁজি, না হলে পরে ওইটা দিয়েই দেখাবো, সমস্যা হবে না। এটাও একটা হতে পারে। আচ্ছা, এইটা একটা হতে পারে। তো এখন এই যে আমরা বিভিন্ন টাইপের ইমেজ সেভ করলাম, এইগুলো অ্যাকচুয়ালি প্রোডাক্ট সেলিং ফানেল গুলাতে কি কি স্টেপ থাকে সেইটা। এখন আপনারা অলরেডি একটা পেজের ডিজাইন কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনারা শিখে ফেলছেন। এখন আপনাদের কিন্তু মূল হচ্ছে যে বিষয়টা, যে কোন ফানেলে কেমন টাইপের পেজ থাকবে এই জিনিসগুলা বোঝা, এবং ওই সব পেজ গুলাতে কি কি ফিচার থাকা লাগে
এই জিনিসগুলা বোঝাটা কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। যেমন দেখেন একটা যদি আমাদের প্রোডাক্ট সেলিং ফানেল হয়, তার মানে সেখানে আমাদের প্রোডাক্টের সম্পর্কে বেচা বিক্রি রিলেটেড বিষয়াদি আসতেছে। তো আগে যেমন আমরা অপটিন ফানেলে শুধুমাত্র হচ্ছে ইউজারের লিড কালেক্ট করছি, আর সেলস ফানেলে আমরা প্রোডাক্টটা সেল করতেছি। এখন এই সেল করার সময়ে কি কি স্টেপ থাকবে এটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে আপনার রিকোয়ারমেন্টের উপরে। এইখানে যে ডায়াগ্রামটা আমাদের সামনে এখন আমরা দেখতে পাচ্ছি, এই ডায়াগ্রামের যে কনসেপ্ট, সেই কনসেপ্টে আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে এইটা বুঝাবো, তারপরে আরেকটা ডায়াগ্রামে বুঝাবো। মানে আমাদের মেন কথা যে আমাদের শুধুমাত্র আমাদের আমাদের যে গোলটা থাকবে, সেই গোলের যেরকম ভাবে প্ল্যান থাকবে আমরা সেই স্টেপ নিব। এইখানে যে প্রোডাক্ট সেলিং ফানেলে যে এতগুলো স্টেপ লাগবে, বিষয়টা এমন না। এখন আপনার যদি মনে হয় যে না আপনি পুরো প্ল্যানটা আপনি এইভাবে সাজাবেন, তাহলে আপনাকে এইভাবেই হচ্ছে আপনাকে স্টেপিং করতে হবে। যেমন প্রথম পেজটা হচ্ছে সেলস পেজ। এই সেলস পেজে আমাদের প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের সম্পর্কে ভালো ভালো কিছু কথাবার্তা, এইসব বিষয়াদিগুলা আমার থাকবে। তার সাথে আইদার আমাদের একটা অপটিন ফানেলের মতো করে কিছু ফর্ম থাকবে, যাতে দেখা যাচ্ছে যে এই পেজটাতে মানুষ কিন্তু আপনার অ্যাডের থেকে আসবে, ফেসবুক বা গুগল বা যে কোনো জায়গার অ্যাডের থেকে এই সেলস পেজটা পাবে। যেমনটা অপটিন পেজের ক্ষেত্রে কি হইতেছিল, অ্যাডের থেকে এসে অপটিন পেজে এসে সে তার নাম ঠিকানা দিয়ে থ্যাংক ইউ পেজে চলে যাচ্ছিল। আর এইখানে কি হবে, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড বা ইমেলের থেকে, ইমেলের লিংকের থেকে সে এসে সেলস পেজটা পাবে। এইখানে সে দুই রকম ভাবে সে হচ্ছে আপনি এই সেলস পেজের থেকে পরবর্তী স্টেপে ইউজারকে নিয়ে যেতে পারেন। যদি মনে করেন যে আপনি সেলস পেজের মাধ্যমে ইউজারের কাছ থেকে তথ্যও কালেক্ট করে নিবেন, তাহলে পরে আপনি চাইলে সেলস পেজের ভিতরে আমরা যেমন অপটিন পেজে যেমন হচ্ছে নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কালেক্ট করছি, ওই রকম টাইপের ফর্ম কিন্তু আপনারা রাখতে পারেন। এতে কি হবে, আপনার অনেকেই আছে যে দেখা যাচ্ছে যে ফেসবুক অ্যাডের থেকে আপনার সেলস পেজে আসলো, তারপরে তারা তার তথ্য হচ্ছে, তারপরে সে মনে করলো যে আমি আর কিনবো না, চলে যাইতেছে, ওকে ফাইন, তাহলে সে তো চলে গেল। এখন দেখা যাচ্ছে যে আপনার এই পেজ অ্যাডের থেকে এই সেলস পেজে আসলো, তারপরে এই নাম ঠিকানা গুলো দিল, তারপরে সে অর্ডার পেজে আসলো। এই অর্ডার পেজে এসে সে আর অর্ডার প্লেস না করে চলে গেল। তাইলে পরে আপনি কিন্তু অ্যাটলিস্ট ওই মানুষটার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই জিনিসগুলো কিন্তু আপনি পেয়ে গেলেন। তাহলে কি করতে পারবেন, আপনি পরবর্তীতে কিন্তু আবার তার কাছে ইমেল পাঠাতে পারবেন যে হে তুমি হচ্ছে অর্ডার স্টেপে এসে থেমে গেছো, তুমি চাইলে এই লিংকে ক্লিক করে তোমার চেক আউটটা কমপ্লিট করতে পারো। এরকম টাইপের যে ইমেল গুলো আমরা পাই, সেই রকম টাইপের কাজ করতে পারবেন। কিন্তু আরেকটা পদ্ধতি আছে আমাদের সেলস পেজ থেকে অর্ডার পেজে আনার। এইখানে আপনি অপট ইন ফর্ম না রেখে বাটনের ভিতরে ডিরেক্ট আপনি অ্যাকশন সেট করে দিলেন, গো টু নেক্সট স্টেপ। তখন কি হবে, এই যে ভিজিটর গুলো আসলো, বাটনটাতে ক্লিক করলো, সে সরাসরি অর্ডার পেজে চলে আসলো। ওইরকম ক্ষেত্রে কি হবে, সেলস পেজের থেকে যখন সে অর্ডার পেজে আসলো, অর্ডার পেজটা যদি ক্লোজ করে দেয় সামহাও, যে না অর্ডার সে প্লেস করবে না, সে চলে যাবে, তখন কি আমরা ওই ব্যক্তিটার নাম, ঠিক নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার গ্যাদার করতে পারবো তাদের কাছ থেকে? আপনারাই বলেন। হ্যালো? না ভাইয়া, পাওয়া যাবে না তো। কারণ কি, কেন পাওয়া যাবে না? কারণ হচ্ছে তারা সরাসরি শুধুমাত্র বাটনে ক্লিক করছে, গো টু নেক্সট স্টেপে চলে গেছে, তারা কোনো কিছু পূরণ করে নাই, তাই না? তো এই জন্য দেখা যাচ্ছে যে সেলস পেজে আপনারা চাইলে এই দুই ভাবে আপনারা হচ্ছে আপনাদের যে অডিয়েন্স তাদেরকে অর্ডার পেজে নিয়ে আসতে পারেন। আচ্ছা, এই অর্ডার পেজে আসার পরে, অর্ডার পেজে এসে আপনার এইখানে মুখ্য যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যেহেতু হচ্ছে প্রোডাক্টটা যে কে কিনতেছে তার নাম, এবং ক্লিক ফানেলের ক্ষেত্রে ম্যান্ডেটরি একটা ফিল্ড হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস লাগবেই, সেই হিসেবে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, প্রোডাক্টটা যদি হচ্ছে আপনার
ফিজিক্যাল প্রোডাক্ট হয়, তার মানে কি ফিজিক্যাল প্রোডাক্ট হলে আপনাকে প্রোডাক্টটা ওই ক্রেতার বাড়িতে বা তার কাছে কুরিয়ারে হলেও পাঠাতে হবে। তাহলে পরে আপনার কাছে কি লাগবে? আপনি যদি একটা প্রোডাক্ট ফেসবুকেও বিক্রি করেন তাহলে পরেও আপনি বিক্রি করার সময় বলেন না যে হচ্ছে আপনার নাম ঠিকানা আর বিকাশ পেমেন্ট দিয়ে আমাদেরকে বা বিকাশে হচ্ছে কুরিয়ার চার্জ দিয়ে কনফার্ম করেন। তো এখানে মনে করেন যে আপনাকে হচ্ছে যখন আপনার পেমেন্টটা যে করবে সেই সাথে সাথে আপনি তার কাছ থেকে তার হচ্ছে শিপিং অ্যাড্রেস নিয়ে নিচ্ছেন যে কোন ঠিকানায় সে যাবে, ওটা যাবে। আর যদি আপনার মনে করেন যে এটা হচ্ছে ডিজিটাল কোনো প্রোডাক্ট হয়, যে না আপনি কোনো একটা বই বিক্রি করতেছেন বা কোনো একটা সফটওয়্যার বিক্রি করতেছেন, কোনো একটা লাইসেন্স বিক্রি করতেছেন, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আপনি দেখাচ্ছে যে তার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এইগুলো কালেক্ট করলেই আপনার হচ্ছে, শিপিং অ্যাড্রেসের আপনার আসলে দরকার নেই। তারপরেও যদি আপনি মনে করেন যে না আমি ওই ইউজারের অ্যাড্রেসটা অ্যাটলিস্ট জেনে রাখবো, সেই ক্ষেত্রে আপনি অ্যাড্রেস ফিল্ডটা অ্যাড করতেই পারেন, তাই না? আর আপনার ডিজিটাল প্রোডাক্ট হলে পরেও আপনাকে কেন নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার কেন লাগতেছে? কারণ ডিজিটাল লাইসেন্স, আপনি যদি একটা বই বিক্রি করেন, মনে করেন যে বই বলতে কি যে বইটা যদি ইবুক হয়, সেই ক্ষেত্রে আপনি তো আর হচ্ছে ফিজিক্যালি শিপ করে না দিয়ে আপনি দেখাচ্ছে ইবুক যদি আপনার কাছে পিডিএফ ভার্সন হয়, আপনি সেই বইটা দেখাচ্ছে না আপনি ফ্রিতে না দিয়ে আপনি টাকা দিয়ে বেচবেন। সেই ক্ষেত্রে আপনি তো তাকে ইমেলের মাধ্যমে আপনি সেই বইটা তাকে ডাউনলোড করার জন্য লিঙ্কটা দিয়ে দিতে পারতেছেন। এইসব কারণে আমরা এই পেজে হচ্ছে ওইসব ইনফরমেশন গুলা থাকবে। তারপরে হচ্ছে প্রোডাক্ট থাকবে। আপনার যদি আপনার হয় যে না আপনি একের অধিক প্রোডাক্ট বিক্রি করতেছেন, সেই ক্ষেত্রে সেই প্রোডাক্ট গুলা হচ্ছে লিস্ট আকারে থাকবে। সেখান থেকে হচ্ছে ইউজার হচ্ছে যে প্রোডাক্টটা কিনতে চাচ্ছে সেটা সিলেক্ট করে কত ডলার তাকে পে করতে হবে সেটা, বা কত ইউরো তাকে পে করতে হবে সেটা সে দেখলো, দেখে চেক আউট বাটনে ক্লিক করলো। এইবার চেক আউট বাটনে যখন ক্লিক করলো, তারপরে যে সিনারিওটা এখানে হচ্ছে সেইটা হচ্ছে কি যে চেক আউট বাটনে ক্লিক করার পরে আমাদের এই যে আপসেল আর ডাউনসেল এইগুলা না দিয়ে আমি সরাসরি এই অর্ডার কনফার্মেশন পেজও দিতে পারতাম। আমি যদি আরো একটা ছবি আপনাদের সামনে এখানে ওপেন করি, আমরা যে ছবিগুলা সেভ করে রাখলাম তার মধ্যে, আচ্ছা এটা একটা 3 সেকেন্ড। আচ্ছা, এখন দেখেন এইখানে যেমন এইখানে কিন্তু আরো একটা স্টেপ কম, এই আপসেল। এখন আপসেলের কনসেপ্টটা আমি পরে আসতেছি। মনে করেন আপনি হচ্ছে প্রোডাক্টটা এখানে হচ্ছে কি করলেন, আপনার প্রোডাক্টটা সম্পর্কে মানুষকে জানাইলেন, তার কাছ থেকে লিড যদি কালেক্ট করতে মনে হয় তাহলে পরে কালেক্ট করলেন। তারপরে কি বললেন যে অর্ডার নাও বাটনে ক্লিক করলে সে এইখান থেকে কি করতেছে, আপনি যদি ফর্ম রাখেন তাহলে ফর্ম পূরণ করতেছে, বা পরবর্তী স্টেপে ফরওয়ার্ড করার অ্যাকশন সেট করে রাখলে সে যেভাবেই হোক সে এই সেলস পেজ বা ল্যান্ডিং পেজ থেকে আপনার অর্ডার পেজে আসতেছে। এখানে যেটাকে আমরা ল্যান্ডিং পেজ বলতেছি সেটাকে এই ইমেজে আমরা সেলস পেজ বলতেছি। সো দ্যাট এই জিনিসটা কিন্তু মানে ক্লিয়ার হয়ে যাবেন। কারণ ল্যান্ডিং পেজ কেন বলতেছি, কারণ কি যে পেজে আমরা অ্যাডের থেকে ল্যান্ড করতেছি সেটাকে আমরা ল্যান্ডিং পেজ বলতেছি, সেই হিসেবে এই সেলস পেজটাকে আমরা ল্যান্ডিং পেজও বলা হচ্ছে। তারপরে এই যে চেক আউট পেজ, এই চেক আউট পেজটাই অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এই যে অর্ডার পেজ। এই অর্ডার পেজে যখন সে আসে তখন সে প্রোডাক্টটা বাই করতেছে, মানে কিনতেছে। কিনার পরে আপসেলের কথা এখন আপনারা ভুলে যান, আপসেলটা কি আমি 2 মিনিট পরে আলোচনা করতেছি। তখন যখন এইটা কেনা হয়ে গেল, তারপরে আপনি যদি প্রোডাক্টটা হচ্ছে, যদি প্রোডাক্টটা আপনার হয় হচ্ছে যে ডাউনলোড করার মতো কোনো প্রোডাক্ট, যে না আপনি হচ্ছে তাকে ডাউনলোড করে সে টাকা দিয়ে দিছে, এবার আপনি হচ্ছে তাকে ডিজিটাল প্রোডাক্ট, তার মানে আপনি তাকে হচ্ছে অনলাইনেই হস্তান্তর করে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি চাইলে ডিরেক্ট চেক আউট পেজ থেকে এখানে যেটাকে ডেলিভারি পেজ বলতেছে সেটাই অ্যাকচুয়ালি আমাদের এই অর্ডার কনফার্মেশন পেজ। তাহলে এই পেজে কি থাকবে, যে প্রোডাক্টটা এখানে টাকা দিয়ে কিনলো অর্ডারের একটা সামারি থাকবে। মানে কি এই অর্ডারের সামারিটা হচ্ছে আমাদের হচ্ছে রিসিট বলতে পারেন। আপনারা মনে করেন যখন হচ্ছে বাজারে, 1 মিনিট,
সরি গলা ইয়ে হয়ে গেছিল। আচ্ছা, প্রোডাক্টটা যখন আপনারা বাজার থেকে কিনতেছেন তখন আপনাদেরকে একটা মেমো দেয় না যে আপনি কত টাকা দিয়ে কত কি কিনলেন টিনলেন, সেই রকম টাইপের অর্ডার কনফার্মেশন পেজে আপনার হচ্ছে রিসিটের ডিটেলস, অর্ডারের যে সামারি সেটা থাকবে। এবং যদি সেটা ডিজিটাল প্রোডাক্ট হয় তাহলে পরে অর্ডার পেজে আপনি হচ্ছে সেই প্রোডাক্টটা অ্যাক্সেস করার লিংক পেয়ে যাবেন। অথবা যদি সেটা মেম্বারশিপ প্রোডাক্ট হয় তাহলে পরে সেটা এখানে মেম্বারশিপ পোর্টালটা অ্যাক্সেস করার জায়গা আপনি এখানে পেয়ে যাবেন। এই মেম্বারশিপ ফানেল নিয়ে আবার আমাদের পরবর্তীতে কিন্তু ক্লাস আছে, তো সেখানে যে আপনারা ওটা ক্লিয়ার হবেন। এখন জাস্ট আমরা কি করতেছি, সেলস ফানেলের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। একটু পরে যখন আমরা একটা কমপ্লিট সেলস ফানেল বানাবো তখন আপনাদের বিষয়টা প্রসেসটা কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য এখন কনসেপ্টে একটু হয়তো বা আপনাদের বুঝতে অসুবিধা ফিলও হতে পারে। আচ্ছা, তাহলে পরে আমাদের ছোট্ট একটা, যদি খুব খুব মিনিমাল একটা হচ্ছে অর্ডার ফানেল মানে প্রোডাক্ট সেলিং ফানেল হয়, সেই ক্ষেত্রে মানুষ, আমি আবারও রিক্যাপ করতেছি, মানুষ হচ্ছে অর্ডার এখানে অ্যাড দেখতেছে, ফেসবুক হোক গুগলে হোক অ্যাড দেখতেছে, সেই অ্যাডে ক্লিক করে সেলস পেজে আসতেছে, সেলস পেজ থেকে আমরা তাদেরকে অর্ডার পেজে নিয়ে যাচ্ছি, অর্ডার পেজে সে কেনাকাটা কমপ্লিট করে তাকে আমরা অর্ডার কনফার্মেশন পেজে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে খুব ছোট একটা অর্ডার যদি প্রোডাক্ট সেলিং ফানেল হয়। এখন এই আপসেল ডাউনসেলের বিষয়টা হচ্ছে কি, যে আমরা এখন মনে করেন আপনারা হচ্ছে রেড লিফ কলম কি দেখছেন? রেড লিফ কলম, আমরা যখন ছোট ছিলাম তখন এই রেড লিফ কলমটা খুব পপুলার ছিল। এবং এইটা হচ্ছে ওই সময়ে আমরা বলতাম যে হচ্ছে বড় লোকসের পেন, যে যারা শুধুমাত্র হচ্ছে একটু সামর্থ্যবান তারাই ওই পেন ব্যবহার করে। আর অনেকেই আছে মধ্যবিত্ত, যারা অনেকেই আছে যে শুধুমাত্র পরীক্ষার সময় আমরা হচ্ছে ওই কলমটা দিয়ে পরীক্ষা দেওয়ার হচ্ছে সুযোগ পাইতাম, যে না আমাদেরকে ওই কলম পরীক্ষার জন্য কিনে দেওয়া হতো। তো ওই রেড লিফ কলমের, তখন হচ্ছে রেড লিফ কলমের ভিতরে হচ্ছে যে কলমের ভিতরে যে আলাদা শীষটা, সেই শীষ আলাদাভাবে কিনতে পাওয়া যায়। তো এই জন্য দেখা যাচ্ছে যে অধিকাংশ সময় একটা কলম কিনে বাকি সময় হচ্ছে আমরা শীষ কিনে কিনে হচ্ছে ইউজ করতাম। তো মনে করেন আপনি অর্ডার পেজের মাধ্যমে আপনি একটা রেড লিফ কলম বিক্রি করতেছেন, তাহলে পরে এখন একটা রেড লিফ কলমের দাম ধরে নেন যে হচ্ছে 20 টাকা। তাহলে আপনি ফেসবুকে অ্যাড দিলেন যে আপনি রেড লিফ কলম বিক্রি করতেছেন, সেইখান থেকে মানুষ হচ্ছে আপনার সেলস পেজে আসলো। সেলস পেজে যদি আপনি একটা অপটিন ফর্ম রাখেন তাহলে রাখলেন, নাহলে বাটন অ্যাকশন, যে অর্ডার নাও এরকম টাইপের একটা বাটন দিয়ে আপনি তাকে অর্ডার পেজে অর্ডার করার জন্য তাকে ফরওয়ার্ড করে দিলেন। সে এই অর্ডার পেজে এসে যখন সে হচ্ছে অর্ডারটা কমপ্লিট করবে, তার মানে সে কত টাকার প্রোডাক্ট কিনলো। আপনি তো একটা মাত্র প্রোডাক্ট বিক্রি করতেছেন, সেটা হচ্ছে রেড লিফ। তাহলে এইখান থেকে যখন রেড লিফ কলমটা কিনে আপনার এই 20 টাকা দিয়ে কিনলো, কেনার পরে সে অর্ডার কনফার্মেশন পেজে চলে আসলো। তাহলে এখন তার কার্ড ভ্যালু, এটাকে বলা হয় কার্ড ভ্যালু। কার্ড ভ্যালুটা কি, এই যে আমরা যে শপিং করার জন্য যে প্রোডাক্টটা কিনতেছি এটা প্রথমে আমরা কার্টে রাখি, অনলাইনে ই কমার্সের ভাষায় এটাকে কার্টে রাখা বলে। তো এই কার্ড ভ্যালুটা আমার কিন্তু চেক আউটে কত হলো, এই কার্ড ভ্যালুটা হলো হচ্ছে 20 টাকা। তাহলে আপনি অর্ডার কমপ্লিট হওয়ার পরেও কিন্তু আপনি 20 টাকায় বিক্রি করলেন। তার মানে আপনি ফেসবুকে যতবারই অ্যাড দেন না কেন, যতজনই আপনার অ্যাডের থেকে আসুক না কেন, তাদের তার যারা এই প্রোডাক্টটা কিনবে তাদের যদি আমরা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট থেকে আপনার যে ইনকাম হয়েছে সেই ইনকামের টোটাল অ্যামাউন্টকে যদি যতজন কিনছে ততজনকে দিয়ে ভাগ করি, তাহলে পরে আমাদের এভারেজ কত হবে। ধরেন আমার এই রেড লিফ কলমের দাম 20 টাকা, কিনছে হচ্ছে 5 জন, তাহলে কত হচ্ছে আমার টোটাল ইনকামটা কত হচ্ছে আর এভারেজ ইনকামটা কত হচ্ছে? কেউ একজন উত্তর দেন। তো চুপ কেন, কথা বলেন। টোটাল 100 টাকা আর এভারেজ 20 টাকা।
আচ্ছা, যদি আমার এভারেজ 20 টাকাই হয়, তাহলে অর্ডার পেজের মাধ্যমে আমরা কত টাকার প্রোডাক্ট বিক্রি করতেছি? 20 টাকা, তাই না? তাইলে পরে আমার যে প্রোডাক্টের যে ভ্যালু, আমার আফটার সেল আমি দেখতে পাচ্ছি আমার হচ্ছে চেক আউটে যে আহ, আমার যে কার্ট ভ্যালুর যে এভারেজ, সেটাও আমার 20 টাকা। তাহলে পরে এই জায়গাতে যদি আমাদের এই কার্ট ভ্যালুটাকে আপনি যখন মানুষকে নিয়ে আসতেছেন, ওই একই খরচে যদি আপনি আপনার এই কার্ড ভ্যালুটার এভারেজটাকে বাড়াতে চান, তাহলে কি করতে হবে? তখন দেখা যাচ্ছে আপনি এই 20 টাকা দিয়ে রেড লিফ কলমটা কি একটা কমপ্লিট কলম বিক্রি করলেন, তার সাথে দেখা যাচ্ছে আপনি বললেন যে আহ, এক একটা শীষ আপনি 5 টাকা করে দরে আপনি বললেন যে আহ, তুমি চাইলে একসাথে 5টা শীষ 5 পাতা 25 টাকা দিয়ে কিনতে পারো আপসেলে। বিষয়টা বুঝছেন? জি। অথবা আপনি বললেন যে 10টা শীষ আপনি এক্সট্রা বিক্রি করতেছেন 50 টাকা দিয়ে, যে তুমি হ্যাঁ ঠিক আছে, তুমি একটা রেড লিফ কলম এই পেজে, তাহলে আপনার এই পেজের বক্তব্যটা কেমন হবে? তুমি 20 টাকা দিয়ে একটা রেড লিফ কলম কিনলা, তো এই রেড লিফ কলমে তো কালি ফুরায় যাবে, তখন যদি তুমি আবারও হচ্ছে তোমার হচ্ছে ইয়ে কিনতে চাও, হচ্ছে তোমার যদি এক্সট্রা শীষ কিনতে চাও, তোমাকে তো 5 টাকা করে করে কিনতে হবে। সেই জায়গায় তুমি হচ্ছে আমাদের কাছে একটা দশটা শীষের বান্ডিল পাবা, 5 10 এ 50 টাকা। সেই জায়গায় তুমি 45 টাকা দাও, তুমি এখানে হচ্ছে 10টা শীষ পেয়ে যাবা। তাইলে তুমি এই কলমটা কিন্তু অনেক লম্বা সময় ব্যবহার করতে পারবা। আচ্ছা, তো তখন ইউজার বলল যে ইয়েস, আমি হচ্ছে কিনতে চাই। ঠিক আছে, যদি কিনতে চাই তাহলে তো ভালো। তাহলে তুমি হ্যাঁ, তার সাথে সাথে তুমি সাথে সাথে ইউজারের কাছ থেকে এই 45 টাকাও তুমি হচ্ছে বিল করে নিলে, তাহলে তোমার এখন বিল কত হলো? 45 টাকা আর আগের 20 টাকা, তাহলে 65 টাকার বিক্রি হলো। এইবার চাইলে দেখা যাচ্ছে তারপরে যদি আবার কোনো একটা আপসেল রাখতে চাও, তখন দেখা যাচ্ছে যে তুমি বললা যে এই পেজে দেখা যাচ্ছে তুমি বললে যে আমি বুঝতে পারছি যে তোমার হচ্ছে তুমি পরীক্ষা, তোমার সামনে পরীক্ষা। কারণ মনে করেন আমরা হচ্ছে আহ, আজ থেকে আমরা যখন ছোট ছিলাম স্কুলে থাকতে, তখন যেহেতু এই পেনটাকে আমরা হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্যই হিসেব করতাম। আমি সেই কনসেপ্টেই এখানে মনে করেন আপনাদের বলতেছি, আপনারা এখানে নতুন যুগের কোনো একটা প্রোডাক্টকে কল্পনা করে নিয়েন। এখানে যে আপনি দেখাচ্ছে এই পেজে বসে যে তোমার পরীক্ষা, তুমি চাইলে তুমি তো রেড লিফ কলমও কিনলা, তুমি তো হচ্ছে শীর্ষ কিনলা, তোমার যেহেতু পরীক্ষা, তুমি চাইলে এখানে আমাদের এখানে আরো একটা অফার আছে। তুমি বাইরে নরমালি কিনতে গেলে তুমি হচ্ছে আহ, এই এইটা মনে করেন আপনি একটা হার্ডবোর্ড বিক্রি করতেছেন, পরীক্ষার হলে আমাদের যে হার্ডবোর্ড লাগে, তাহলে বা স্কেল বক্স। এখন স্কেল বক্স আপনি দেখাচ্ছে বললেন যে স্কেল বক্স হচ্ছে তুমি বাইরে কিনতে গেলে 100 টাকা লাগবে, তুমি আমাদের এখান থেকে 80 টাকায় কিনতে পারো। আচ্ছা, সে যদি বলে যে হ্যাঁ কিনবো, তাহলে সে কিন্তু তাহলে কত কিনলো? 20 টাকা দিয়ে তো আপনার হচ্ছে রেডলিফ কলম কিনলো, 45 টাকা দিয়ে হচ্ছে সে আমাদের কলমের শীষ কিনলো, একটা 80 টাকা দিয়ে একটা স্কেল বক্স কিনলো। তারপরে সে সে তার আপনি অর্ডারটাকে কনফার্ম করে দিলেন এবং এখানে বললেন যে হ্যাঁ তুমি হচ্ছে 20 টাকা দিয়ে কলম কিনছো, তোমার 45 টাকা দিয়ে তুমি হচ্ছে আহ, কলমের শীষ কিনছো, 80 টাকা দিয়ে তুমি হচ্ছে স্কেল বক্স কিনছো, তোমার টোটাল বিল এত এত হয়েছে। এই বলে আপনি একটা তাকে কনফার্মেশন জানাইলেন। মনে করেন আপনার এইবার আগে যেমন আমরা কতজন, পাঁচজন কাস্টমারের কাছ থেকে 20 টাকা করে আমরা শুধুমাত্র এখানে হচ্ছে চেক আউটে হচ্ছে শুধুমাত্র কলম কিনতে পারছিলাম। বাট এখন মনে করেন এই 5জন কাস্টমারের ভিতরে একজন কাস্টমার এই সবগুলো প্রোডাক্ট কিনছে, একজন কাস্টমার এক্সট্রা হিসেবে শুধুমাত্র আমাদের কাছ থেকে হচ্ছে শীষ কিনছে, সে জ্যামিতি বক্স কিনে নাই। বাকি 3জন কাস্টমার শুধু এই 20 টাকা দিয়ে এইটা কিনছে। তাইলে পরে এইবার কি আমাদের যদি হচ্ছে টোটাল ভ্যালু আমরা ক্যালকুলেট করি, তাহলে পরে আমাদের টোটাল এভারেজ ভ্যালুটা কি বেড়ে যাবে না? আগে যেমন এভারেজ ভ্যালু 20 টাকা ছিল, এখন তো এভারেজ ভ্যালু 20 টাকা থাকবে না। হয়তোবা সেটা ক্যালকুলেট করলে পরে তখন হচ্ছে আমাদের টোটাল যে 100 টাকা হচ্ছিল,
সেই 100 টাকার সাথে আরো 80 টাকা, আরো 45 টাকা, আরো 45 টাকা যোগ হবে, তখন দেখা যাচ্ছে এভারেজ আমাদের 22-23 টাকা বা 25 টাকা হয়ে গেল। তাহলে এই যে আমাদের আহ আহ, অতিরিক্ত অফার দেখানোর মাধ্যমে আমরা হচ্ছে কি করতেছি, আমাদের এভারেজ স্টার্ট ভ্যালুটাকে, এভারেজ সেলিং প্রাইসটাকে আমরা যে ইনক্রিজ করতেছি, এভারেজ সেলিং প্রাইস, সেইটাকে আমাদের এই আপসেল বলা হইতেছে। আর ডাউন সেলটা কি, এখন দেখা যাচ্ছে যে আপনি এই আপসেলে কি করতেছিলেন, এইখানে আপনি বললেন যে 10টা শীষ কিনলে একসাথে যদি কেনো তাহলে তুমি 45 টাকা। এখন দেখা যাচ্ছে কোনো একটা কাস্টমারের তার 10টা শীষের দরকার নাই, তার 5টা শীষ হইলেই হবে। তখন সে দেখা যাচ্ছে যে এখানে তো আগের বার আমরা বললাম যে সে হ্যাঁ বাই নাও করে বাই করলো, এখানে একটা নো বাটন, না আমি এটা চাইতেছি না, এরকম একটা বাটনও থাকবে আপসেল পেজে। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে এই চেক আউট পেজের থেকে সে এই আপসেল পেজে এসে 10টার অফার সে দেখে সে কিনলো না, বললো না আমার দরকার নেই। তখন আপনি তাকে আবার কি করলেন যে ঠিক আছে তোমার হচ্ছে 10টা, তুমি 10টা কিনতে চাচ্ছ না, দ্যাটস ফাইন, কিন্তু এই এই অফার খুব সীমিত সময়ের জন্য, তুমি যদি এই পেজ ক্লোজ করে দাও তাহলে আর এই অফার তুমি কখনোই পাবা না। তোমার 10টা না লাগুক, তুমি চাইলে 5টা কিনতে পারো, 5টা কিনলে হচ্ছে 5 × 5 = 25 টাকা, সেখানে তুমি হচ্ছে 22.5 টাকা দিও। এরকম একটা অফার আপনি ডাউন সেলে রাখলেন। মানে আপ সেলে আপনার ওইটার বান্ডিলের বেশি দামের প্রোডাক্ট থাকবে, আর ডাউন সেলে আপনার ওই প্রোডাক্টেরই আপনি আরেকটা যদি ছোট অফার রাখতে চান সেটা আপনি রাখতে পারবেন। ঠিক আছে, ডাউন সেলেও যদি সে না করে দেয়, যদি ডাউন সেলে না করে দেয় তাহলে এইখান থেকে সরাসরি চলে যাবে আপনার আচ্ছা, এই ডাউন সেলে যখন থাকবে তখন যদি সে না করে যে না আমি নিবই না, তাহলে সে সরাসরি এইখান থেকে অর্ডার কনফার্মেশন পেজে চলে যাবে। আর সে যদি মনে করে যে ডাউন সেলে সে বললো যে হ্যাঁ আমি কিনবো, তাহলে পরে সে এইখান থেকে আবার সে চলে যাবে হচ্ছে আপনার এই স্কেল বক্সের পেজে। এখন স্কেল বক্সের পেজে এসে সে যদি কেনে তাহলে পরে তো এইখান থেকে তাকে আমরা অর্ডার কনফার্ম পেজে নিয়ে গেলাম। আর যদি সে বলে যে আপনি এই ডাউন সেল থেকে তাকে স্কেল বক্সের পেজে নিলেন, সে বললো না আমি 80 টাকা দিয়ে কিনবো না, তখন দেখা যাচ্ছে আপনি তাকে ডাউন সেলে নিয়ে গিয়ে বললেন যে হ্যাঁ আমাদের কাছে আরো একটা প্রোডাক্ট আছে স্কেল বক্সের, যেটা তুমি হচ্ছে 65 টাকায় পাবা, তাহলে তুমি এটা কিনতে পারো। সে যদি এটা কেনে তাহলে পরে এইখান থেকে সে অর্ডার কনফার্মে চলে যাবে, সে যদি এটা নাও কেনে তাও এখান থেকে সে অর্ডার কনফার্ম পেজে চলে যাবে, এবং এই পেজে সে যা যা প্রোডাক্ট কিনছে সেই জিনিসগুলোর একটা সামারি থাকবে। আমাদের প্রোডাক্ট সেলিং ফানেলের কনসেপ্টটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা সেটা বলেন। এবং কেউ একজন হচ্ছে আপনাদের মধ্যে থেকে সজীব ভাই, আপনি হচ্ছে এইটা বলেন যে একটা সিম্পল প্রোডাক্ট সেলিং ফানেলে আমাদের কার্য প্রণালীটা কিভাবে হবে সেটা আপনি একটু এক্সপ্লেন করেন। হ্যাঁ, যে কোনো অ্যাড থেকে আমরা হচ্ছে ল্যান্ডিং পেজে বা সেলস পেজে যাব। ওখান থেকে আমাদের হচ্ছে প্রোডাক্টের লিস্ট বা যে কোনো জিনিসের একটা লিস্ট থাকবে। তা ওখান থেকে হচ্ছে আমরা অর্ডার পেজে যাব। এখন অর্ডার পেজের পরে আমরা আপসেল পেজে যাব। অর্ডার পেজ থেকে আপসেল পেজে কেমন, যে একটা প্রোডাক্টের, সেই প্রোডাক্টটা তো কিনছেই, তার পরিবর্তে আর একটা প্রোডাক্টের আপনার হচ্ছে অ্যানাউন্স করা আর কি। এখন আপসেল পেজের থেকে যদি কিনে নেয় তাহলে একবার অর্ডার পেজে চলে যাবে, অর্ডার কনফার্ম পেজে চলে যাবে। আর যদি ওই প্রোডাক্টটা যদি আপসেল থেকে না কিনে তাহলে আমরা ডাউন সেলে নিয়ে যাব। ডাউন সেলে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা প্রোডাক্টের পরিবর্তে, মানে যেটা আমরা আপসেলে রেখেছিলাম তার পরিবর্তে অন্য প্রোডাক্টকে আমরা ডাউন সেলে রাখবো। এইভাবে কার্যক্রমটা পরিচালনা হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে আরেকবার একটু রিক্যাপ করে দিই, খুব শর্টে একবার রিক্যাপ করি। আমরা হচ্ছে ইউজাররা যে কোনো একটা মাধ্যমের অ্যাডের থেকে সেলস পেজে আসব, এখান থেকে আমরা কাস্টমারদেরকে অর্ডার পেজে ফরওয়ার্ড করব। অর্ডার পেজের থেকে চাইলে যদি আমাদের এই আপসেলের কনসেপ্ট না থাকে বা আপসেলের দরকার না থাকে আমাদের ফানেলে, তাহলে অর্ডার পেজের থেকে ডিরেক্ট চলে যাবে সে অর্ডার কনফার্মেশন পেজে।
আর যদি আমরা আপসেল রাখি তাহলে পরে কি হবে, চাইলে আমরা সেলস পেজের থেকে অর্ডার পেজ, অর্ডার পেজের থেকে আপসেল পেজ, চাইলে এই আপসেল পেজের থেকে যদি আমাদের শুধুমাত্র একটাই আপসেল অফার থাকে তাহলে পরে এখান থেকে আমরা অর্ডার কনফার্মেশন পেজে নিয়ে যেতে পারি। যেমনটা আমরা এখানে আরেকটা ইমেজে আছে, এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ল্যান্ডিং পেজ বা সেলস পেজে আমরা অ্যাডের থেকে আনছি, সেখান থেকে আমরা অর্ডার পেজে আনছি, অর্ডার পেজ থেকে একটা আপসেলে নিছি, আপসেল থেকে আমরা অর্ডার কনফার্মেশন পেজে নিছি। আমরা এরকম ভাবেও করতে পারবো। আমরা চাইলে যদি আমাদের আপসেলের সাথে একটা ডাউনসেল অফার থাকে তাহলে আমরা অ্যাডের থেকে সেলস পেজে আসলো, সেখান থেকে অর্ডার পেজ, সেখান থেকে আপসেল পেজ, সেখান থেকে ডাউনসেল পেজ, সেখান থেকে আমাদের অর্ডার কনফার্মেশন পেজ। এখন এই আপসেল ডাউনসেলের সংখ্যা কতগুলো হবে এইটা নির্ভর করবে আপনার কি পরিমাণ অফার আছে সেইটার উপরে। যদি এখন মনে হয় যে না আপনার এই ডাউনসেলের পরে আবার এখানে একটা আপসেল দরকার, আপনি চাইলে আরো একটা আপসেলও আপনি দিতে পারেন। কিন্তু জেনারেলি এতগুলো আপসেল আমি কখনো এখন পর্যন্ত দেখি নাই যে এত পরিমাণ আপসেল দেওয়া। সর্বোচ্চ পরিমাণ দুইটা আপসেল দুইটা ডাউনসেল এরকমই আমি সর্বোচ্চ এখন পর্যন্ত মানুষের বানানো দেখছি। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এই আপসেল ডাউনসেল কি পরিমাণ থাকবে সেটা ডিপেন্ড করতেছে আপনার অফারের উপরে। তাহলে পরে আমরা এখন পর্যন্ত মোটামুটি ভাবে বুঝতে পারলাম যে একটা প্রোডাক্ট সেলিং ফানেলের কার্যপ্রণালী বা কিভাবে এটা কাজ করে। আমি এই ছবিটা আপনাদেরকে দিয়ে দিতেছি আপনাদের মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা, আমি ক্লাস শেষে আমি দিয়ে দিব। এখন আমরা চলে আসি আমাদের যে ক্লিক ফানেলে। আমরা যেহেতু একটা প্রোডাক্ট টেস্টিং করে আপনাদেরকে দেখাতে পারবো না, তো আমি এই অ্যাকাউন্টে থাকতেছি না, আমি কমপ্লিট অন্য একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আর আনফরচুনেট যে আমি এই অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আপনারা প্র্যাকটিসের সুবাদে আপনাদেরকে যে অ্যাকাউন্টটা আমি প্রোভাইড করছি ফ্রি ট্রায়ালের ওইটা দিয়েই করতে হবে। আপনারা জাস্ট শুধু ফানেলটা লাইভে টেস্ট করতে পারবেন না, বাট এটা নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই। আপনারা যদি পুরো প্রসেসটা সম্পর্কে জানেন তাহলে পরে আপনারা ইজিলি যদি কোনো সময় কখনো কোনো ক্লায়েন্টের কাজ মনে করেন আপনারা পাইছেন সেই ফানেলে আপনার কাজ করতে হবে, সেই ক্ষেত্রে আপনারা ইজিলি হচ্ছে আপনারা ফানেল নিয়ে প্রোডাক্ট সেলিং ফানেল বানাইতে পারবেন এবং একবারে ডিরেক্ট সেই সময় টেস্টিং করতে পারবেন। কারণ কি ফানেল লাইভে এবং টেস্ট মোডে দুই ভাবেই টেস্ট করা যায়। সো দ্যাট আপনি টেস্ট মোডে আগে আপনি টেস্ট করে চেক করে দেখতে পারবেন যে ফানেলটা কাজ করতেছে কিনা। আর যদি কখনো আপনারা লাইভ ফানেলে কাজ যদি কখনো কোনো ক্লায়েন্টের কাজ করেন, কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হয় তাহলে পরে তো আমাদের যে ফেসবুকের যে গ্রুপ আছে হ্যালো মারুফের, সেখানে জিজ্ঞেস করলে পরেই হচ্ছে যে জানবে বা আমি বা যে ওই উত্তর সম্পর্কে জানবে সে অবশ্যই উত্তরটা দিয়ে দিবে। তো এটা নিয়ে আসলে টেনশন করতে হবে না। তো আমরা এখানে যথারীতি আমাদের যেভাবে আমরা একটা নতুন ফানেল নেই সেইভাবে আমরা একটা ফানেলস এর ভিতরে গেলাম। এইবার আমরা এখানে বিল্ড ফানেলে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের সামনে যে পপ আপটা চলে এসেছে, এই পপ আপে আমরা চাইলে ক্রিয়েট এ কাস্টম ফানেল এটা করেও আমরা ফানেলটা বানাতে পারি। আমরা চাইলে সেল এ প্রোডাক্ট এটাও চয়েস করতে পারি, সেটা আপ টু ইউ। এখানে যদি আপনি সেল এ প্রোডাক্টে ক্লিক করেন তাহলে পরে যেটা দেখবেন, তারপরে আপনি যে সেলস ফানেল বানাতে চাইতেছেন নাকি প্রোডাক্ট লঞ্চ করতে চাইতেছেন নাকি ওই প্রোডাক্টটা বিক্রি করে মেম্বারশিপ ফানেল বানাবেন, সেইটা এইখান থেকে আপনাকে ওই টাইপটা চুজ করে, যদি আপনি যে টাইপ চুজ করবেন ওই টাইপের ফানেলের যে কয়টা পেজ, মানে নরমালি যে কয়টা পেজ দেখা যায় ওই রকম টাইপের ওই সব পেজগুলা ডেমো পেজ হিসেবে আপনাকে অ্যাড করে দেবে, বাকিটা আপনাকে করে নিতে হবে। তো আমি এটা না করে আমি যথারীতি ক্রিয়েট এ কাস্টম ফানেলে যাচ্ছি। যেহেতু এটা একটা ডিফারেন্ট অ্যাকাউন্ট, তো আমি এখানে মারুফ ফানেল নামে ট্যাগ ব্যবহার করি, গ্রুপ ট্যাগ আমাদের দেখার জন্য। আমি পি ধরেন আমি রেড লিফ সেলস ফানেল এটাই দিলাম, অথবা আচ্ছা কোর্স সেলস ফানেল এটাই আমি নাম দিলাম। কারণ কি আমরা এই সেলস ফানেলেই আমি পরবর্তীতে আবার আমি আপনাদেরকে মেম্বারশিপ ফানেলটাও দেখায় দিব। যদি আপনারা সেলস ফানেলের কনসেপ্ট বুঝতে পারেন, আপনাদের জন্য মেম্বারশিপ ফানেলের কনসেপ্ট বোঝাটা
কোনো জটিল বিষয়ই হবে না। যখন আপনারা মেম্বারশিপ ফানেলের কনসেপ্ট যখন বোঝাবো আগামী ক্লাসে, খুব ইজিলি আপনারা এটা বুঝে যাইতে পারবেন। তো এখন আমরা হচ্ছে ধরেন এই কনসেপ্ট না, এই কনসেপ্টটা আসলে অনেক লেন্দি হয়ে যায়। আমরা এটা তো ওয়েবিনার ফানেলের টেমপ্লেট, এই কনসেপ্টের একটা ফানেল বানাই, ঠিক আছে? এই কনসেপ্টের ফানেল বানানো শিখলেও আপনারা হচ্ছে ওই কনসেপ্টের ফানেল বানাতে পারবেন। জাস্ট আমি এখানে যেমন শুধু আপসেল আছে, আপসেলের জায়গায় আমি একটা ডাউন সেল অ্যাড করব। আচ্ছা, তো শুরুতে আমরা হচ্ছে প্রথম যে মিনিমাল যে স্টেপগুলা হয়, যে আমি যদি শুধুমাত্র একটা প্রোডাক্ট বিক্রি করতে চাই, ল্যান্ডিং পেজ, চেকআউট পেজ, অর্ডার কনফার্মেশন পেজ, সেইটা আগে আমরা দেখব। সো আমার প্রথমটা হচ্ছে কি ল্যান্ডিং পেজ, তার মানে আমি এইবার কিন্তু দেখেন আমি আর ইমেল অপটেন সিলেক্ট করতেছি না, এবার আমি সেলস পেজ, সেলসের ভিতরে সেলস পেজ সিলেক্ট করতেছি। এইবার মনে করেন আমি এখান থেকে একটা সেলস পেজ নিয়ে নিই, একটু দেখে নিই, ধরেন এইটাই আমার সেলস পেজ। ডিজাইন অ্যাকচুয়ালি আপনারা নিজেরাও এখন জানেন ডিজাইন কিভাবে করতে হয়, সো দ্যাট আমি ডিজাইনে আর ফোকাস করতেছি না। এইটাকে আমি টেমপ্লেট হিসেবে নিয়ে নিলাম। তাইলে এই স্টেপটা হচ্ছে আমাদের কি সেলস পেজ। এখন দেখেন আপনার যদি মনে করেন কখনো এই নামটা আপডেট করার দরকার পড়ে, অথবা আপনি যখন এই যে এখান থেকে ভিজিট করতেছেন, দেখেন পেজের সাথে এইখানে একটা অটোমেটিক্যালি একটা এক্সট্রা অংশ শো করে। এই যে এটাকে বলা হইতেছে যে আমাদের হচ্ছে ইউআরএল হ্যান্ডেল। এই ইউআরএল হ্যান্ডেলটা বা স্ল্যাগ, এটাকে আমরা হচ্ছে যদি কাস্টমাইজ করতে চাই কিভাবে করতে পারি, এইটাও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্লাস এই যে এখানে আমাদের যে নেমটা আছে এটা কিভাবে চেঞ্জ করতে হয়, এইটা করার জন্য আপনাদেরকে এই যে ফানেলটা আমরা এডিট পেজের পাশে দেখেন প্রিভিউ, তার পাশে এখানে এডিট পেজ স্প্লিট টেক্সটিং সেটিং, এইখানে যদি আমরা ক্লিক করি, প্রথমেই দেখেন নাম। এইখানে আপনি মনে করেন যে আপনার যে নাম দরকার, রেড লিপ সেলস পেজ, মনে করেন আপনি, না এটা আপনাদের তো কোর্স সেল পেজ, কোর্স সেল পেজ। এখন আপনি মনে করেন ইউআরএল দেবেন বাই কোর্স অনলাইন। আচ্ছা, এখন দেখেন নেম যখন আপনি দেবেন তখন আপনি যা খুশি আপনি এখানে সেইভাবে দিতে পারেন। আপনি যদি কোর্স সেলস পেজ এইভাবে দেন কোনো ব্যাপার না, এখানে আপনি স্পেস ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যখন পাথ, এটাকে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের ভাষায় হচ্ছে স্ল্যাগ, কোনো জায়গায় আপনি ইউআরএল হ্যান্ডেলও পাবেন, আর আমাদের এখানে এটাকে বলা হচ্ছে পাথ। এই পাথটাকে যদি আপনি মডিফাই করতে চান তাহলে পরে এইখানে আপনি সেটা লিখবেন, এবং এর মাঝখানে কোনো স্পেস ইউজ করা যাবে না। স্পেস যদি কোনো কিছু দিতে হয় সেখানে আপনাকে একটা ড্যাশ দিতে হবে। ওকে, দেখা যাচ্ছে? দেখেন আমি আরেকটু জুম করে আপনাদের দেখা দিচ্ছি। জি দেখা যাচ্ছে। এই দেখেন নেমের ক্ষেত্রে আপনারা যে কোনো ভাবে আপনি এটা দিতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। আপনি এখানে দিলেন, কিন্তু যখন পাথটা লিখবেন এই পাথটা আপনারা যেভাবে দিবেন আপনার এখানে সেইভাবে শো করবে, যদি সেই পাথটা অ্যাভেলেবল থাকে। এখন আমি আশা করি বাই কোর্স অনলাইন এই পাথটা অ্যাভেলেবল থাকবে, কিন্তু কথা হচ্ছে যে বাই একটা ওয়ার্ড, কোর্স একটা ওয়ার্ড, অনলাইন একটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ডকে আমি আলাদা করছি একটা করে স্পেস দিয়ে। আপনি যদি এরকম করেন তাহলে করলেন, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনার আলাদা করে স্পেস দিতে পারবেন না, আপনাকে সেই স্পেসের পরিবর্তে একটা করে ড্যাশ হলেও ড্যাশ দিতে হবে। এটার পরে যদি আপনি আপডেট পেজে ক্লিক করেন, এবার পেজটা রিলোড করেন, এবার আমরা আবার প্রিভিউ করি, দেখেন আমাদের ইউআরএল কিন্তু বাই কোর্স অনলাইন হয়ে গেছে। আগের অংশ যেটা, এইটা আমাদের ডোমেইন, এইটা হচ্ছে এই যে আমাদের এখানে যে ডোমেইনটা, আমরা যখন আমাদের সেটিংস থেকে অ্যাকাউন্ট সেটিংস থেকে আমাদের এই ডোমেইনসে আসার পরে যখন আমরা ডোমেইন ইন্টিগ্রেট করি, সেই ডোমেইন ইন্টিগ্রেট করার পরে আমরা হচ্ছে সেই ডোমেইনটাকে যদি আমাদের ফানেলের সাথে ইন্টিগ্রেট করি তাহলে পরে আমরা এখানে সেই ডোমেইনটা পেয়ে যাব। আর আপাতত ক্লিক ফানেলে আমাদেরকে ওদের একটা হচ্ছে নিজস্ব
clickfunnels.com ডোমেনে নিজস্বভাবে আমাদেরকে ব্যবহার করতে দেয়। ঠিক আছে, সো এইটুকু আমাদের ডোমেন। এইটা হচ্ছে ডিপেন্ড করবে আপনি যদি কাস্টম ডোমেন ব্যবহার করেন তাহলে কাস্টম ডোমেন, অথবা আপনি যে ক্লিকফানেল অ্যাকাউন্ট ব্যবহার করবেন সেই ক্লিকফানেল অ্যাকাউন্টের হচ্ছে যে পাথটা থাকবে সেইটা এখানে চলে আসবে। বাট এই স্ল্যাশের পরে যতটুকু হবে সেইটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি সেটা কিন্তু আমরা অলরেডি দেখলাম। আচ্ছা, তারপরে এখানে কিন্তু স্টেপের নামটাও আমরা চেঞ্জ করতে পারছি। এইবার আমাদের পরের স্টেপটা কি আছে? পরের স্টেপটা হচ্ছে আমাদের চেক আউট স্টেপ। তাহলে আপনি অ্যাড নিউ স্টেপ করেন। অ্যাড নিউ স্টেপে এইখানে মনে করেন চেক আউট কোর্স চেক আউট মনে করেন আপনি এটা পাথ হিসেবে চাইতেছেন। এবার ক্রিয়েট ফানেল স্টেপে ক্লিক করলেন। এইবার দেখেন আমি আগে থেকেই কিন্তু কোর্স চেক আউট পাথ হিসেবে দিয়ে দিছি। আর যখন আপনি অ্যাড নিউ স্টেপ করতেছেন তখন কিন্তু এই যে পাথটা কি হবে সেইটা সহকারে নেমটা আপনি এখন নিজেই দিয়ে দেওয়ার স্টেপ সুযোগ পাইতেছেন, যার জন্য এখন কিন্তু আপনি আপনার মতো করে দিয়ে নিতে পারতেছেন। আর প্রথম স্টেপটা বাই ডিফল্ট আমরা যখন একটা ফানেল নিলাম তখন অটোমেটিক আসতেছিল, এই জন্য ওটা ডিফল্ট ভাবে অপটিন থাকে, ওইটাকে আমরা আমাদের মতো করে আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারি। তার মানে এই না যে আপনি এখানে চেক আউট দিয়ে দিচ্ছেন বা পাথ একটা দিচ্ছেন বলে আর সেটাকে চেঞ্জ করতে পারবেন না, পরে আবারও আপনি অপশন ওইখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এইবার আসি আমরা হচ্ছে প্রথম স্টেপটা সেলস পেজ নিলাম, দ্বিতীয় স্টেপটা আমাদের চেক আউট স্টেপ। এইখানে আমাদের কি অর্ডার প্রসেসিং হবে। সো দ্যাট অর্ডার প্রসেসিং হলে আমাদেরকে স্টেপ হিসেবে সেলস পেজের ভিতরে অর্ডার ফর্ম, এই অর্ডার ফর্ম টাইপ সিলেক্ট করতে হবে। এখন এই অর্ডার ফর্ম টাইপ সিলেক্ট করলে দেখেন এখানে বেশ কিছু অর্ডার ফর্মের এখানে প্রি ডিফাইন্ড টেমপ্লেট আছে। মনে করেন আমরা এই টেমপ্লেটটাই চয়েস করতেছি। দেখেন এখানে মূল কথা আপনার এখানে হচ্ছে আপনার কিছু কন্টাক্ট ইনফরমেশন, অ্যাড্রেস থাকবে, প্রোডাক্টটা কোন প্রোডাক্টটা কিনতেছেন সেটা থাকবে, আর ডিজাইনকে আর একটু সুন্দর করার জন্য আপনারা চাইলে যে এই টাইপের কাস্টম করা হয় অ্যাকচুয়ালি দিয়ে। আর সে যেহেতু কিনবে, কেনার জন্য তাকে কার্ড দিয়ে পেমেন্ট করা হোক বা যেভাবে হোক সে চেক আউটটা করবে, সেই জন্য চেক আউট ফ্যাসিলিটিস থাকবে। অর্ডারের একটা কত ডলার এই প্রোডাক্টটা যে সে কিনলো তার টোটাল বিল কত আসতেছে চেক আউট করার সময় যে আমরা দেখি সেইটা এখানে অর্ডারের সামারি থাকবে, তারপরে সে কমপ্লিট মাই অর্ডার করবে। এখন সেই জন্য আমাদেরকে কি করতে হবে, চেক আউট স্টেপের টাইপ হবে সেলসের থেকে অর্ডার ফর্ম। অর্ডার ফর্মের পরে আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, মনে করেন এই অর্ডার রিক্যাপ এই টেমপ্লেটটাই দেখাচ্ছি। এখন দেখেন, এখন চাইলে আবার আপনি না আপনার এখানে চেক আউট পেজ এটা লিখতে চাচ্ছেন, তাহলে আপনি আবারও এই সেটিংস এর এখানে ক্লিক করে চেক আউট পেজ এটা দিতে পারবেন। আর আপনি এখানে দেখা যাচ্ছে দিলেন সিও ইউআর কোর্স চেক আউট, এটা দিছিলাম বাট কাজ করে নাই। আচ্ছা দেখি এবার কাজ করে কিনা। দেখেন আপনি কিন্তু আবারও আপডেট করার সুযোগ পাইলেন। তারপরেও যদি মনে করেন যে না আপনার আবার আপডেট করা লাগবে, আপনি আবারও সেটিংস এর থেকে ওইটা পাবেন। এখন দেখেন এইখানে কোর্স চেক আউটের পরে এই যে 62, 47, 70, 90 একটা সংখ্যা অ্যাড হয়েছে। এর কারণ কি, এই কোর্স ড্যাশ চেক আউট এইটা কেউ না কেউ ব্যবহার করছে, যার ফলে এইটা আর ইউনিক নাই। এই জন্য এরপরে আমাদেরকে আরো একটা কাস্টম, এখন কোর্স চেক আউট টুডে, সাপোজ এইটা যদি আমার অ্যাভেলেবল থাকে তাহলে এইটা আমি কিন্তু পেয়ে যাব। যেমন এবার যদি আমি একটু রিলোড দিয়ে চেক করি, দেখেন এইটা অ্যাভেলেবল আছে এই পাথটা, যার জন্য এইটা আমরা পেয়ে গেছি। এখন যদি এই পেজটাকে আমরা এখানে ওপেন করি, দেখেন কোর্স চেক আউট টুডে আমরা এখন এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম। এই যে এখন দেখাচ্ছে এখানে কি দেখাচ্ছে, ডাইনামিক্যালি আপডেটেড, তারপরে এখানে অর্ডার সামারিতে কোনো কিছু দেখাইতেছে না। এইটা কেন এখানে ডাইনামিক্যালি আপডেটেড কেন বলতেছে, কারণ আমরা যখন এটা তো অর্ডার স্টেপ অ্যাড করলাম, এখন যখন আমরা এইখানে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করব তখন এখানে ডাইনামিক ভাবে আপডেট হয়ে যাবে। এই জন্য তো ক্লিক ফানেলে প্রোডাক্ট অ্যাড করে কি করে, এই যে চেক আউট, আপনি কিন্তু যদি সেলস পেজে থাকেন, সেলস পেজে কিন্তু দেখেন এখানে ওভারভিউ অটোমেশন পাবলিশিং, এখানে কিন্তু কোনো প্রোডাক্ট অ্যাড করার মতো অপশন আপনার কাছে নেই। কিন্তু আপনি যখনই অর্ডার টাইপের পেজ সিলেক্ট করছেন তখন ওভারভিউ অটোমেশন পাবলিশিং এর সাথে একটা প্রোডাক্ট নামে একটা ট্যাব অ্যাড হয়ে গেছে।
এটা কি খেয়াল করছেন? এইটা যদি খেয়াল করে থাকেন তাহলে খুবই ভালো। এই প্রোডাক্ট ট্যাবের থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তো চলেন তাহলে আমরা প্রোডাক্ট অ্যাড করি। প্রোডাক্টে ক্লিক করলাম। প্রোডাক্টে ক্লিক করার পরে অ্যাড এ নিউ প্রোডাক্ট টু দ্য ফানেল স্টেপ। এই পর্যন্ত আপনারা ওই যে প্র্যাকটিস অ্যাকাউন্ট সেখানেও পাবেন, কিন্তু যখনই আপনারা অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন তখন হচ্ছে এইখানে যেমন এই পেজটা চলে আসলো, ওইখানে আপনাকে পেমেন্ট মেথড ইন্টিগ্রেট করতে বলবে। এখানে যেমন অলরেডি পেপাল আর স্ট্রাইপ অ্যাড করা আছে, যার জন্য অলরেডি আমাদেরকে এখানে হচ্ছে এরকম ভাবে দেখাইতেছে। এখন দেখেন, আমরা যদি পেজের ভিতরে এরকম ক্রেডিট কার্ড দিয়ে চেক আউট করানো, মানে কার্ড ইনফরমেশন দিয়ে সে চেক আউট করতে পারবে, তাহলে পরে আমরা স্ট্রাইপ মেথড হিসেবে স্ট্রাইপটাকে সিলেক্ট করতে হবে। তারপরে প্রোডাক্টটা কোন ধরনের সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, সাবস্ক্রিপশন, পেমেন্ট প্ল্যান নাকি ওয়ান টাইম প্রোডাক্ট। সাবস্ক্রিপশন মানে আপনার যদি হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে কোনো মাসিক মাসিক প্রোডাক্ট হয়, যেমন যে আপনি হচ্ছে অনলাইনে কোনো একটা কিছু শেখাবেন, আপনি মাসে মাসে বেতন নেবেন, বা আপনি কোনো একটা টুলস সেল করতেছেন, সেই টুলসটা ব্যবহার করতে হলে তাকে প্রতি মাসে রিনিউ করতে হবে। ঠিক আছে? যেমন আমরা যে কোনো একটা বাসা ভাড়া নিলে বা দোকান ভাড়া নিলে কি করি, প্রতি মাসে মাসে ভাড়া দেই না, বিষয়টা এরকম। ওইটা হচ্ছে এই মেথডটাকে বলা হচ্ছে সাবস্ক্রিপশন। তারপরে পেমেন্ট প্ল্যান, দেখা যাচ্ছে আপনার যদি কোনো স্পেশাল কোনো পেমেন্ট প্ল্যান থাকে, যে না আপনি মাসে মাসে সাবস্ক্রিপশন না, আপনার অ্যাকচুয়ালি $500 প্রোডাক্টের দাম, আপনি একটাতে দিলেন হচ্ছে $200, একবার দিলেন হচ্ছে আরেকবারে দিলেন আপনি $300, বা প্রথমবারে দেখা যাচ্ছে $400 দিলেন, আবার হচ্ছে পরের বারে $100 দিলেন, এইভাবে আপনি একটা পেমেন্ট প্ল্যান সাজায় নিলেন। আর ওয়ান টাইম আপনি একবারে জমা দিয়ে দিবেন। ঠিক আছে? একবারে যদি আপনি ফি পরিশোধ করতে চান তাহলে সেটা ওয়ান টাইম। বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওয়ান টাইম আর এই হচ্ছে সাবস্ক্রিপশন এইটাই বেশি দেখি। তার মধ্যে মনে করেন যে আপনি 95% ক্ষেত্রে ওয়ান টাইম প্রোডাক্টটাই পাবেন, 95-এরও বেশিরভাগ ক্ষেত্রে আপনি ওয়ান টাইম পাবেন। সাবস্ক্রিপশনটা দেখা যাচ্ছে যে 1% বা 5% সময় আপনি সাবস্ক্রিপশন সিস্টেম দেখতে পারবেন। এখন এই ওয়ান টাইম সিলেক্ট, আমরা ওয়ান টাইমই মনে করেন আমরা ওয়ান টাইমে ইয়ে করব। এই ওয়ান টাইম সিলেক্ট করার পরে আমরা হচ্ছে সেভ এন্ড নেক্সটে ক্লিক করব। এখানে এসে আমরা প্রোডাক্টের একটা নাম দিব। প্রোডাক্টের নাম মনে করেন যে আমাদের হচ্ছে ClickFunnels কমপ্লিট কোর্স। ClickFunnels কমপ্লিট কোর্স। এখন কারেন্সি মনে করেন এটা হচ্ছে প্রোডাক্টের নাম। কারেন্সি, এখন কোন কারেন্সিতে আপনি হচ্ছে পেমেন্টটা রিসিভ করবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ধরেন আমরা ইউএসডি তে সেল করতেছি এবং আমরা প্রোডাক্টের দাম মনে করেন $27 রাখলাম, তাহলে $27 এখানে আপনি কোন রকম ডলারের সিম্বল ছাড়া $27 এখানে ইনপুট করবেন। মিনিমাম প্রাইস $1 আপনাকে ইনপুট করতেই হবে। তারপরে এইখানে এই জায়গাতে দেখেন আমাদের এখানে প্রাইসের এখানে যে টেক্সটটা দেখাচ্ছে, এই টেক্সটটা কি দেখাবে এইটা চাইলে আপনি অপশনাল, বাট এইটা আপনি হচ্ছে এখানে লিখে দিতে পারেন যে $চিহ্ন দিয়ে 27.00, এটা এইভাবে লিখে দিলেন। আপনি এখানে যেটা লিখবেন সেইটা আপনার এই প্রাইসের এখানে ডিসপ্লে করবে। আর এইখানে যে ডাইনামিক্যালি আপডেটেড, এইখানে প্রোডাক্টের নামটা ডিসপ্লে করবে। এই পর্যন্ত যখন হয়ে যাবে আপনি চাইলে সরাসরি সেভ এন্ড ক্লোজ করে দিয়ে সেভ করতে পারেন। আর যদি প্রোডাক্টটা বাম প্রোডাক্ট হয় তাহলে ওই পেজের ভিতরে একটা বাম প্রোডাক্টের একটা চেক মার্ক আছে, ওইটা ওই বাটনটা এনাবল করে দিলেই হয়ে যাবে। এখন দেখেন যে আমি এই চেক আউট স্টেপে একটা প্রোডাক্ট অর্ডার, এই প্রোডাক্ট এখানে ক্লিক করে কমপ্লিট করছি, অ্যাড করছি, একটাই প্রোডাক্ট অ্যাড করছি। এখন আমি যদি এটা রিলোড করি, দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আমার এখানে আপডেট হয়ে গেছে। ClickFunnels কমপ্লিট কোর্স $27। যেহেতু আমার এখানে একটাই প্রোডাক্ট, তার মানে আমি কি প্রোডাক্ট মানে ইয়ে করতে পারবো, সুইচ করতে পারবো? আমাকে কিনতে হলে এই একটাই কিনতে হবে।
1:1 আপনার হাতে সুবিধা রয়েছে, তার মানে অপশন রয়েছে, তাহলে আপনাকে তো এটাই কিনতে হবে, এই জন্য এটা অটোমেটিক সিলেক্ট অবস্থায় আছে। এইবার দেখেন অর্ডার সামারিতেও আমার হচ্ছে এটা শো করতেছে। এখন যদি আমাদের এখানে মাল্টিপল প্রোডাক্ট থাকতো তাহলে এই প্রোডাক্টের পরে আরো একটা প্রোডাক্ট শো করতো, যেমন তাহলে পরে আবারও আর একটা প্রোডাক্ট অ্যাড করতে গেলে আপনাকে যথারীতি অর্ডার স্টেপে থাকতে থাকতে প্রোডাক্টের ভিতরে আসতে হবে, তারপরে অ্যাড প্রোডাক্টে ক্লিক করতে হবে। এখন কথা হচ্ছে প্রোডাক্টটা যদি আমার পেপাল প্রোডাক্ট হয় তাহলে আমি পেপাল সিলেক্ট করব। আমার প্রোডাক্টটা যদি স্ট্রাইপ প্রোডাক্ট হয় তাহলে আমি স্ট্রাইপ সিলেক্ট করব, মানে আমার চেক আউটটা যেভাবে হবে আমি সেই মেথডটা সিলেক্ট করব। তবে এখানে যেমন আমরা আগের প্রোডাক্টটা স্ট্রাইপ সিলেক্ট করছি, এখনকার প্রোডাক্ট যদি আমরা পেপাল সিলেক্ট করি, দুইটা মেথড একসাথে কাজ করবে না, হয় স্ট্রাইপ চেক আউট রাখতে হবে অথবা পেপাল রাখতে হবে। সো আপনি যদি প্রোডাক্ট বানান তাহলে হয় পেপাল বানাবেন না স্ট্রাইপ বানাবেন, ঠিক আছে। আর যদি দুইটা মেথডই একটা পেজের ভিতরে এনাবল করতে হয় তাহলে পরে আমাদেরকে সেটার জন্য একটা কাস্টম স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্ট দিয়ে সেটা করতে হয়। অন্যথায় আমরা যেটা করতে পারি, এই চেকআউট পেজকেই ডুপ্লিকেট করে একটা চেকআউট পেজে আমরা হচ্ছে শুধুমাত্র পেপাল প্রোডাক্ট, আরেকটা চেকআউট পেজে শুধুমাত্র স্টাইপ প্রোডাক্ট, এইভাবেও সলিউশনটা করতে পারি। এটা আপনাদেরকে একটু জাস্ট যদি অ্যাডিশনালি জানায় রেখে দিলাম। তো এখন আমরা দ্বিতীয় প্রোডাক্ট হিসেবে অ্যাড করতে যাচ্ছি, সেটা ওয়ান টাইম প্রোডাক্ট স্টাইপ। সো স্টাইপ সিলেক্ট করলাম, ওয়ান টাইম সিলেক্ট করলাম, এবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। এবার প্রোডাক্টের নাম দিব, প্রোডাক্টের প্রাইস দিব, এখানে প্রাইস ডিসপ্লে ওভাররাইট করব, করে আমরা হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করব। আর প্রোডাক্টটা যদি বাম প্রোডাক্ট হয়, বাম প্রোডাক্ট কি, এই চেক আউট পেজেই আমরা চাইলে একটা ওই আপসেল পেজ না রেখে যদি আমাদের একটা কোনো অফার হয় তাহলে পরে সেই অফার আমরা অনেক সময় বাম প্রোডাক্ট হিসেবে চেক আউট পেজেও শো করায় দিতে পারি, সেইটাকে বলা হচ্ছে বাম প্রোডাক্ট। তো আমরা এখন আপাতত এটা দেখতেছি না। এখন মনে করেন ক্লিক ফানেল কোর্স, এখন আমি মনে করেন যে হচ্ছে ওয়েব ডিজাইন কোর্স। ওয়েব ডিজাইন কোর্সের কস্ট আমরা দেখা যাচ্ছে যে বললাম $47, তাহলে ইউএসডি 47.00। এইবার যখন আমরা এটা সেভ অ্যান্ড ক্লোজ করব, এই পেজটা যদি অ্যাড হয়ে যাক, প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এবার যদি আমরা এই পেজটাকে রিলোড করি, দেখেন এখন কিন্তু আমাদের দুইটা প্রোডাক্ট, এখন আমাদের ক্লিক ফানেল প্রোডাক্ট চেক করা আছে, এই জন্য আমাদের অর্ডার সামারিতে $27 দেখাচ্ছে। আমি যখনই ওয়েব ডিজাইন কোর্স এই $47টা সিলেক্ট করবো, আমার এখানে দেখাইতেছে যে $47। এইভাবে করে আমরা প্রোডাক্ট যেটা সিলেক্ট করবো সেই অনুযায়ী আমার বিলিং হবে। আচ্ছা, তাহলে আমার অর্ডার পেজও কমপ্লিট। এবার আমার ছবি অনুযায়ী আপসেল পেজ আছে, আপসেল পেজ আমি দিব না, আমি বলছিলাম যে ল্যান্ডিং পেজ, চেকআউট পেজ, তারপরে আমি হচ্ছে অর্ডার কনফার্মেশন পেজ দিয়ে দিব। তাহলে আমি আবার একটা অ্যাড নিউ স্টেপ করি, অ্যাড নিউ স্টেপ করে আমি হচ্ছে সাপোজ পেজের নাম দিলাম কনগ্রাটস বা অর্ডার কনফার্মই দিই, অর্ডার কনফার্মেশন। আমি ফানেলের স্টেপ ক্রিয়েট স্টেপে ক্লিক করলাম। আচ্ছা, তারপরে এখন তাহলে পরে আমরা কি টাইপের হচ্ছে স্টেপ নিব, সেলসের থেকে অর্ডার কনফার্ম। এই অর্ডার কনফার্মে যাওয়ার পরে দেখেন এখানে অনেক প্রিমিয়াম টেমপ্লেট আছে, আমরা এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করে নিলাম। এখন দেখেন এখানে কিন্তু টাইপটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন অর্ডার কনফার্ম। এখন আমাদের এই যে সেলস পেজে গেলে আপনারা সেলস পেজে যেসব এলিমেন্ট গুলা পাবেন, আমি একটু আপনাদের এর মধ্যে দেখায় দিই। সেলস পেজে আপনারা যেসব এই যে অ্যাড নিউ এলিমেন্টে এখানে যেসব এলিমেন্ট গুলা দেখছেন, এইগুলা হচ্ছে কমন এলিমেন্ট। এই এলিমেন্ট গুলো আপনারা সব ধরনের টাইপে খুঁজে পাবেন, কিন্তু যখন আপনারা স্পেশাল এই অর্ডার টাইপ বা অর্ডার কনফার্মেশন টাইপ নিবেন তখন কিছু স্পেশাল এলিমেন্ট পাবেন। যেমন অর্ডার টাইপের পেজে আপনার হচ্ছে এই ক্রেডিট কার্ড ইনফরমেশন লাগবে, অর্ডার সামারি লাগবে, সিলেক্ট প্রোডাক্টের অপশন লাগবে। এইসব কারণে অর্ডার টাইপের পেজ যখন আপনি নিবেন তখন স্পেশাল কিছু এলিমেন্ট দেখেন, অর্ডার এলিমেন্ট, এইগুলা দেখেন অরেঞ্জ কালার দিয়ে
সে ডিভাইড করে দিছে যে এগুলা হচ্ছে অর্ডার এলিমেন্ট। তার মানে অর্ডার পেজ যদি না নেন আপনি অর্ডার টাইপের পেজ, তাহলে পরে কিন্তু আপনি এই এলিমেন্ট গুলা পাবেন না। এটা কিন্তু একটু মাথায় রাখবেন। আর বাকি এলিমেন্ট গুলা দেখেন অ্যাজ ইউজুয়াল সবার সেলস পেজে, অপটিন পেজে, থ্যাংক ইউ পেজে, সব পেজে আছে। তার মানে আপনাকে অর্ডার পেজ বানাতে গেলে কিন্তু অর্ডার টাইপ সিলেক্ট না করলে আপনি এই অর্ডার এলিমেন্ট পাবেন না, আপনি হচ্ছে এই প্রোডাক্ট অ্যাড করার অপশন পাবেন না। আবার যদি অর্ডার কনফার্মেশন পেজ না নেন তাহলে পরে এখানে এডিটে এসে অর্ডার কনফার্মেশন পেজে কি থাকবে, আপনি এই যে প্রোডাক্টের একটা রিসিট থাকবে, এই রিসিটের জন্য যে এলিমেন্টটা সেটা অর্ডার কনফার্মেশন এলিমেন্ট, যেটা কনফার্ম প্রোডাক্টের অর্ডার কনফার্মেশন, এই এলিমেন্ট গুলা কিন্তু অর্ডার কনফার্মেশন যদি টাইপ আপনি না নেন তাহলে পাবেন না। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যখন আপনারা পেজের টাইপ সিলেক্ট করবেন। আর এই জন্যই আমাদের পেজের টাইপ সিলেক্ট করাটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন মনে করেন আপনি একটা 3 স্টেপের যে সেলস পেজ, অর্ডার পেজ, অর্ডার কনফার্মেশন পেজ, এইটা আপনারা বানাইলেন। এখন এই প্রোডাক্টটা আপনি টেস্ট করবেন। টেস্ট করতে গেলে আপনাকে যদি কারণ আপনি যখন টেস্ট করতে যাবেন অর্ডার চেক আউট স্টেপে, তো আমাদেরকে টেস্ট করতে গেলে কি করতে হবে, এই প্রোডাক্টটাকে কিনতে হবে না, এই প্রোডাক্টটাকে তো এখানে আমাদের কিনতে হবে, নাহলে তো আমরা চেক আউট কমপ্লিট অর্ডার করতে পারবো না। তো আপনি তো আর নিশ্চয়ই যখন ফানেল ডিজাইন করবেন তখন তো আর নিশ্চয়ই হচ্ছে আপনি টাকা দিয়ে এই $27 দিয়ে $47 দিয়ে চেক আউট করে করে টেস্ট করবেন না বারবার। তো এই জন্য আমরা যেটা করতে পারি, ফানেল টেস্টের জন্য টেস্ট মোড এনাবল করতে পারি। সেটা কিভাবে, এই যে সেটিংস এর থেকে এখন এই পেজটা একটু দেখে নেন, যখন আমরা টেস্ট মোড এনাবল করব তখন উপরে একটা ওয়ার্নিং চলে আসবে। এই সেটিংস এর থেকে এই যে নিচে এসে আমাদের এইখানে টেস্ট মোড, এই টেস্ট মোডটাকে অন করে দিতে হবে। টেস্ট মোডটা যদি অন করে দিয়ে আমরা এই নিচে এসে সেভ এন্ড আপডেট করি, ফানেলটা তখন আমাদের টেস্ট মোডে চলে যাবে। এই টেস্ট মোডে যাওয়ার সুবিধাটা কি এইবার আমরা দেখব। আমরা প্রথম ফানেলের একদম আমরা অ্যাডের মাধ্যমে তো এই কোর্স সেলস পেজে আসবো, তাই না? অ্যাডের মাধ্যমে আমরা এই ল্যান্ডিং পেজ বা সেলস পেজে আসলাম। এইখানে আসার পরে আমরা আমাদের প্রোডাক্টটা সম্পর্কে যা জানার জানার পরে আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে সে আমাদেরকে অর্ডার পেজে নিয়ে আসলো। এখন মনে করেন আপনারা কোন কোর্স কিনবেন সেই তথ্য আপনি এখানে দেন, ওয়েব ডিজাইন কোর্স সাপোজ। তারপরে আপনি হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দিলেন, তারপরে আপনার তথ্য দিলেন। এবার কার্ড নাম্বার, এই কার্ড নাম্বারটা তখন আপনারা একটু স্ক্রল করে আসার পরে উপরেই দেখতে পাবেন যে ওয়ার্নিং টেস্ট মোড এনাবলড ফর ফানেল উইথ স্ট্রাইপ ইউজ টেস্ট কার্ড। এখানে আপনাকে কার্ড নাম্বার দিয়ে দিতে একটা টেস্ট কার্ড। এই কার্ড দিয়ে আবার কিন্তু আপনি যদি বাস্তবে কোনো কিছু কিনতে যান তাহলে কিন্তু কিনতে পারবেন না, এটা কিন্তু টেস্ট কার্ড। আচ্ছা, কার্ড নাম্বার দিলাম। আমরা জানি যে কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে, এক্সপায়ারি ডেটও মনে করেন আমরা দিলাম হচ্ছে 12, আজকে এটা 24 সাল, মনে করেন আমি 26 সাল দিলাম। সিসিবি জেনারেলি যদি এটা ভিসা কার্ডের লিংক দেয়, ভিসা কার্ডের ক্ষেত্রে বা মাস্টার কার্ডের ক্ষেত্রে 3 ডিজিটের একটা সিসিবি কোড হয়, তো মনে করেন 3 ডিজিটের একটা কোড আপনি আপনার মতো দিয়ে দেন। এই এক্সপায়ারি আর সিসিবি এই দুটো আপনি আপনার মতো দিতে পারবেন যখন আপনার এই টেস্ট মোড এনাবল থাকবে। শুধুমাত্র কার্ডটা আপনাকে এইটাই ব্যবহার করতে হবে। দেওয়ার পরে আপনি এই কমপ্লিট চেকআউটে ক্লিক করেন, এই যে চেকআউট কমপ্লিট হচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পরে এই যে আপনি কি কিনছেন দেখেন, ওয়েব ডিজাইন কোর্স কিনছেন $47। এই অ্যাক্সেস পার্স, এখন যদি আপনার এটা ডিজিটাল প্রোডাক্ট হয় তাহলে আপনার এই অ্যাক্সেস পার্সে ক্লিক করে আপনি সেই প্রোডাক্টটাকে অ্যাক্সেস করতে দিতে পারবেন। আপনার যদি মেম্বারশিপ পোর্টাল হয় তাহলে পরে আপনি এই অ্যাক্সেস পার্সে ক্লিক করে সেই মেম্বারশিপ পোর্টালের লিংক ধরাই দিতে পারবেন। এরকম ভাবে আমরা হচ্ছে এটা। এইবার দেখেন আমাদের যথারীতি কিন্তু যদি চিঙ্কু ভাই থাকে তাহলে পরে কিন্তু চিঙ্কু ভাইয়ের প্রশ্ন চলে আসবে যে আমরা যে সেলটা জেনারেট করলাম সেলটা কোথায় দেখতে পাবো, তাই না? একটা অর্ডার যে কমপ্লিট হলো এই অর্ডারটা এখন আমাদের কোথায় দেখতে পাবো? আমরা যেমন আগে কন্টাক্ট ইনফরমেশন দেখছিলাম কন্টাক্টের ভিতরে, তেমনি কোনো চেক আউট প্রোডাক্ট সেলিং ফানেলের ক্ষেত্রে কমপ্লিট চেক আউট হলে আমরা সেটাকে সেলস এর ভিতরে দেখতে পাবো।
এই যে সেলস এর ভিতরে যদি আসি ফানেলের পাশে দেখেন ট্রানজাকশনের একটা আইডি যায় না, আমরা যখন কোনো একটা ট্রানজাকশন করি বিকাশ, আপনারা যে বিকাশে ট্রানজাকশন করেন, বিকাশের ট্রানজাকশনের পরে আপনাদেরকে একটা ট্রানজাকশন আইডি দেয়, সেই ট্রানজাকশন আইডি, তারপরে কাস্টমারের ইমেল অ্যাড্রেস, কোন প্রোডাক্ট কিনছে, কত ডলারের প্রোডাক্ট কিনছে, স্ট্যাটাস, টাকা পে করছে কি করে নাই, যে আমরা যেহেতু টেস্ট কার্ড ব্যবহার করছি সেই জন্য কার্ড তো কার্ডই, সেই হিসেবে টেস্ট কার্ড দিয়ে আমরা পেইড করছি। এখন আপনি যদি আরো ভিতরে ডিটেলসে যান তাহলে ডিটেলসে ক্লিক করলে পরে কাস্টমারের, আচ্ছা এখন দেখেন আমরা কিন্তু আমাদের এই স্টেপে কোনো অপট ইন ফর্ম রাখি নাই, এখানে আমরা ডিরেক্ট বাটন দিয়ে ফরওয়ার্ড করে দিছি অর্ডার পেজে। এই পেজে শুধুমাত্র আমরা ইমেল অ্যাড্রেস নিয়েছি, ফোন নাম্বার বা নাম নেই নাই, এই জন্য কাস্টমারের নেম দেখাচ্ছে আননোন, কোনো ফোন নাম্বারও আমাদের এখানে দেখাচ্ছে না। বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এখন মনে করেন যে আমরা হচ্ছে এই ফানেলটার কথা চিন্তা করি। আপনি আপনি মনে করতেছেন যে না ঠিক আছে, আমার এর সাথে আমি একটু কার্ড ভ্যালুটাকেও, আমার যে এভারেজ সেল প্রাইস, এই এভারেজ সেল প্রাইস এই দেখেন এখানে আপনার এভারেজ সেলিং প্রাইস, রেফার এভারেজ গুড, এখানে আপনারা যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে হচ্ছে এএসপি যে এভারেজ সেল প্রাইস লিখে সার্চ করলে আপনারা এটা সম্পর্কে জানতে পারবেন। আর আপনারা অলরেডি বুঝেই ফেলছেন যে এভারেজ সেল প্রাইসটা কি। তাহলে আপনাকে এখন একটা আপসেল স্টেপ বানাইতে হবে, কোথায়? চেক আউটের পরে, অর্ডার কনফার্মেশনের আগে। এখন কথা হচ্ছে আপনি কিন্তু আপসেল পেজকে চাইলেই অর্ডার স্টেপের আগে দিয়ে দিতে পারবেন না, আপসেল পেজ অলওয়েজ অর্ডার স্টেপের পরেই থাকবে। তো এখন তাহলে আমরা এখানে একটা, যেখানেই থাকি না কেন এখানে অ্যাড নিউ স্টেপ করি, একটা আপসেল পেজ বানাই, আপসেল পেজ, ক্রিয়েট ফানেল স্টেপে ক্লিক করলাম। এখন এই আপসেল পেজটা কিন্তু অটোমেটিক, আমাদের সিলেক্ট কিন্তু ছিল চেক আউটটা, কিন্তু আমাদের আপসেল পেজ কিন্তু নিচেই আসলো। এইটাকে এখন আপনি এই দেখেন যে কোনো জায়গা, এর এর যে কোনো জায়গায় ক্লিক করে লেফট মাউসের লেফট বাটনটা চেপে ধরে আপনি যদি একটু উপরের দিকে নেন, সে উপরে চলে গেল, আরো উপরে গেলে আরো উপরে চলে যাবে, কিন্তু আমরা কোথায় বসাবো? চেক আউটের পরে। তো আমরা এখানে মাউসটা ছেড়ে দিলাম। এইবার আমরা আপসেল পেজের এখানে আমাদেরকে একটা টাইপ সিলেক্ট, এখন আমাদেরকে পেজের টাইপ সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা কি করব? সেলস পেজের ভিতরে ওয়ান ক্লিক আপসেল, অ্যাকচুয়ালি ওয়ান ক্লিক আপসেল এটাকে ওটিও বলা হয়। ওটিওটা কি? ওয়ান টাইম অফার। এই অফারগুলো জেনারেলি যদি আপনি এই হচ্ছে চেকআউট পেজের থেকে এই ওয়ান টাইম অফারের পেজ যদি ক্লোজ করে দেন তাহলে আপনি আর রিটার্ন আসতে পারবেন না এখানে, ওই অফারটা আপনার জন্য ওয়ান টাইম অফার, এই জন্য এটাকে ওটিও বা ওয়ান টাইম অফারও বলা হয়। তা আপনি এখন আমাদের একটা কোশ্চেন আসতে পারে যে এখানে আপসেল একবার, আরেকবার যদি আপসেল থাকে তাহলে পরে আমরা কি নিব? আপনি যতবার আপসেল নিবেন ততবার আপনার আপসেল পেজের টাইপ হবে হচ্ছে ওয়ান ক্লিক আপসেল, যতবার আপনি ডাউনসেল পেজ নিবেন ততবার আপনার পেজের হচ্ছে টাইপ হবে ওয়ান ক্লিক ডাউনসেল। আপসেল আর ডাউনসেল পেজের ডিজাইন এবং কার্যপ্রণালী পুরোপুরি সেম, জাস্ট শুধুমাত্র কিছুটা ভিন্নতা ওই টাইপের নেমে, যে এটা আপসেল এটা ডাউনসেল, তাছাড়া পেজের ডিজাইন কিন্তু সেমই হয়। আচ্ছা, এখন আমি ওয়ান ক্লিক আপসেলে ক্লিক করলাম, তো দেখেন আমি মনে করেন যে এই টেমপ্লেটটা একটু দেখি। এই দেখেন এখানে ইয়েস অ্যাড টু মাই অর্ডার, আর নো থ্যাংক ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু সেভ মানি, এটা হচ্ছে না, এটা হচ্ছে হ্যাঁ আমি কিনতে চাই, এটা হচ্ছে না আমি কিনতে চাই, এই বাটন। তো মনে করেন আমরা এই টেমপ্লেটটাই চয়েস করলাম, এটাই চয়েস করলাম। এখন আপসেল পেজে তো আপনি যেহেতু আপসেল পেজেও একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, তার মানে আপসেল পেজেও দেখেন এখানে প্রোডাক্টের অপশন আছে এবং আপনাকে এই প্রোডাক্টটা এখানেও অ্যাড করতে হবে।
আচ্ছা, এই ওয়ার্নিংটা আসতেছে কি যে ওয়ার্নিং টেস্ট মোড এনাবল ফর ফানেল, মানে এখন যে আমাদের ফানেলে যে টেস্ট মোড এনাবল করা আছে সেটা আমাকে জানাই দিচ্ছে আমাদের ব্যাকএন্ডে, যাতে যদি আমরা সামহাউ মিস্টেক করি যে না আমরা ফানেলটা অ্যাকচুয়ালি লঞ্চ করে ফেলছি কিন্তু ফানেলটা আমরা টেস্ট মোড থেকে লাইভে তুলে দেই নাই, তো এই জন্য আর কি আমাদেরকে বারবার এরকম একটা ওয়ার্নিং দিচ্ছে। আচ্ছা, এখন এখানেও আমরা যথারীতি একই সিস্টেমে অ্যাড প্রোডাক্ট, তারপরে স্ট্রাইপ ওয়ান টাইম, সেভ নেক্সট, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের নাম দেখা যাচ্ছে যে 7 লাইভ ক্লাসেস। দেখা যাচ্ছে যে আপনি এই এই কোর্সের সাথে এই কোর্সের সাথে আপনি অ্যাডিশনাল অফার হিসেবে দিচ্ছেন যে অ্যাডিশনালি আমি হচ্ছে 7টা 1-to-1 লাইভ ক্লাস নিব, তার জন্য আমি হচ্ছে $9.99 এক্সট্রা নিব। এবার সেভ এন্ড ক্লোজ করেন। এইবার এই যে প্রোডাক্টটা আপনি অ্যাড করলেন সেই প্রোডাক্টটাকে জেনারেলি এখানে লিংক করে দিতে হয়, যদি আমাদের অটোমেটিক লিংক করা থাকে তাহলে তো হ্যাঁ, এই যে দেখেন বাটনের অ্যাকশন, কিন্তু বাটনের অ্যাকশন ওয়ান ক্লিক আপসেলটা লিংক করা আছে, আর এইটা তো নো অটোমেটিক লিংক করা আছে। আমাদের যেহেতু আমরা টেমপ্লেট ব্যবহার করছি এই জন্য আমাদের এখানে লিংক করা আছে, না হলে পরে আপনি ম্যানুয়ালি করলে পরে বাটনের অ্যাকশন হিসেবে ওইটাকে সেট করে দিতে হতো। ও, এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন, বাটনের অ্যাকশনটা আমরা এতকাল কি দেখছি, এতকাল কি কি দেখছেন আর এখানে কি কি আছে একটু খেয়াল করে দেখেন। এখানে আছে ওয়ান ক্লিক আপসেল চুজ প্রোডাক্ট, তার মানে প্রোডাক্টটা সেল চুজ করতে বলতেছে, অথবা নো লিংক যে না আমি কিনবো না, পপ আপ ওপেন করার অপশন, গো টু ওয়েবসাইট অপশন, স্ক্রল টু রো বা সেকশন, আর হাইড অথবা শো করার অ্যাকশন। আমাদের এখানে কোন অ্যাকশন মিসিং আছে বলেন তো? সাবমিট ফর্মের অ্যাকশনটা কিন্তু মিসিং। সাবমিট ফর্ম বা হচ্ছে সাবমিট অর্ডার যে অ্যাকশনটা সেটা মিসিং, কারণ আপসেল পেজে আমার তো অর্ডার সাবমিট ফর্ম সাবমিট করব না বা অর্ডার সাবমিট করব না। এখানে আমি হচ্ছে আপসেল প্রোডাক্টটা হ্যাঁ আমি কিনতে চাচ্ছি কি না, হ্যাঁ কি না, হ্যাঁ হলে এইটা, না হলে এইটা। এই জন্য কথা হচ্ছে যে পেজের টাইপটা ইম্পর্টেন্ট, কারণ কোন টাইপের পেজে কি হচ্ছে কি টাইপের এলিমেন্ট থাকবে সেটা ওই টাইপের পেজের টাইপের উপরে নির্ভর করতেছে, সো দ্যাট আমাদেরকে এই টাইপটা খেয়াল রাখতে হবে। এইবার যদি মনে করেন আপনি এই ফানেলটাই হচ্ছে আবারও আপনি টেস্ট করেন এখানে। আচ্ছা, আমি চেক আউট পেজে দুইটা জিনিস দিয়ে দিই, তাহলে পরে আমরা এখানে নাম আর ফোন নাম্বার দিয়ে দিই, তাহলে পরে আমাদের হচ্ছে এখানে ধরেন প্রথমটাকে আমি হচ্ছে ফুল নেম, পরেরটা ইমেল অ্যাড্রেস, এটাকে আমি হচ্ছে ফোন নাম্বার। এতে কি হবে, আমরা যখন চেক আউটটা কমপ্লিট করব তখন আমরা কাস্টমারের নেমটা পেয়ে যাব। সো আমরা ধরেন যে প্রথম স্টেপেই গেলাম, এই এই স্টেপটাতে এখন আমরা কিভাবে আসলাম, এটা না সরি, আমরা প্রথম স্টেপে যাই। আমরা এই প্রথম স্টেপে কিভাবে আসতেছি, পলি খাতুন আপু বলেন তো আমরা এই স্টেপে কিভাবে আসব, মানে এই স্টেপটা আমরা কখন পাবো অ্যাকচুয়ালি? হ্যালো? এটা ভাইয়া মূলত ল্যান্ডিং পেজ, যখন আমরা অ্যাড দেখবো অ্যাড এর পরে আমাকে এইখানেই নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক বলছেন, আমরা এটা হচ্ছে অ্যাডের থেকে এখানে আসবো, আপনাদের কথা বলতে হবে, যদি চুপ করে থাকেন তাহলে পরে আসলে বিরক্তিও লাগে কিন্তু এটা। আচ্ছা,
ভুল হোক সঠিক হোক এটা কোনো ব্যাপার না, কথা বলাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যত বলবেন আপনার ভিতরে যদি মিসকনসেপ্টও থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আহ, যাই হোক, আহ, এটা হচ্ছে আমরা অ্যাড এর মাধ্যমে এই পেজে আসলাম। এখন আমরা কিনতে চাইতেছি, ডাউনলোড নাও এটা করলাম। এবার আমি মনে করেন যে আগের বার আমি ওয়েব ডিজাইন কোর্স কিনছি, এবার আমি ক্লিক ফানেল কোর্স কিনবো। এবার আমি মনে করেন যে আমার নাম ঠিকানা দিলাম, আমার ইমেল অ্যাড্রেসটা এবার একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, আমার, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আপনি যখন ফোন নাম্বার বা মোবাইল নিজের নাম দিয়েছেন বুঝছেন, হ্যাঁ, তখন ওইটাকে রিকোয়ারেড আনরিকোয়ারেড ওটা তো করা হয় নাই আসলে। মূলত আমরা যদি এটা না দেই তাহলে কি আমাদের সাবমিট হবে? যদি আপনি রিকোয়ার্ড দেন, হ্যাঁ, তাহলে পরে আপনাকে জি এই, যদি রিকোয়ার্ড করেন এই ফর্ম, এই ইনপুট বক্সটা, তাহলে পরে এইটাতে আমার তথ্য দেওয়াই লাগবে। যদি রিকোয়ার্ড না করি তাহলে পরে এখানে আমার তথ্য না দিলেও চলবে, ঠিক আছে। আর আমার যতটুকু মনে পড়ে আমি রিকোয়ার্ড করে এসেছি, একটু দেখে আসি তাও, যখন বললেন একটু চেক করে আসি। ওর মধ্যেই আমি করছি, এই দেখেন রিকোয়ার্ড আমি অলরেডি ওর মধ্যে করছি, এই দেখেন। এটা কেন আমি আর রিকোয়ার্ড ফিল্ডটা আপনাদের সামনে এইভাবে রিকোয়ার্ড করলাম না, কারণ আমি যখন ইমেল ফিল্ডটাকে ক্লোন করছি অটোমেটিক দেখেন এই ফিল্ডটা রিকোয়ার্ড হয়েই ছিল, সো দ্যাট আমি যখন টাইপ চেঞ্জ করছি এ কিন্তু রিকোয়ার্ড অবস্থায় সিলেক্ট অবস্থায় ছিল, সেটা আমি নোটিস করে আমি আর ওটা চেঞ্জ করি নাই, বুঝতে পারছেন? জি ভাই, ওটা আমি দেখি নাই তো এই জন্য বললাম। না, ঠিক আছে, থ্যাংক ইউ, এটা অবশ্যই বলবেন। উম, আচ্ছা, তাহলে এই যে আমি আমার তথ্যগুলো পূরণ করলাম, এবার কার্ড ইনফরমেশন আমি কোথায় পাবো? উপরে এই যে আমার টেস্টের কার্ড, এইটা এইটা হচ্ছে আমি এখানে দিলাম। তারপরে হচ্ছে মনে করেন আমার 0525, এটা আমি একটা সিসিবি দিলাম। তারপরে কমপ্লিট অর্ডারে যখন ক্লিক করলাম আমার কিন্তু এখন চেক আউট হচ্ছে, মানে আমি আমার মেন যে প্রোডাক্টটা সেটা আমি কিনতেছি। মেন প্রোডাক্ট কেনার পরে দেখেন এখন কিন্তু আমার ছবি অনুযায়ী আমার প্রথমে হচ্ছে অ্যাডের থেকে ল্যান্ডিং পেজে আসলো, তারপরে আমি প্রোডাক্টটার জন্য চেক আউট করার জন্য অর্ডার পেজে আসলাম, অর্ডার পেজের থেকে আমি এবার দেখেন আপসেল পেজে আসছি। আমি যদি বলে দিই নো, নো আই ডোন্ট ওয়ান্ট টু সেভ দ্য মানি, তাহলে পরে আমার এই প্রোডাক্টটা কেনা হবে না। আর যদি আমি বলে দিই ইয়েস অ্যাড টু মাই অর্ডার, তাহলে পরে কি হবে দেখেন, আমাকে এই যে অর্ডার কনফার্মেশন পেজে এখানে নিয়ে আসলো। আমার যদি এবার আমি আমার প্রোডাক্টের ভিতরে আসি, চেক আউটে, সরি, চেক আউটে বলতেছি, আমি তো যাব হচ্ছে আমার সেলে। আমার সেলের ভিতরে যদি আসি তাহলে দেখেন আমার দুইটা প্রোডাক্ট হচ্ছে সেল হয়েছে। আচ্ছা, মেন প্রোডাক্টটা কেন আমার এখানে দেখাইতেছে না? আমাদের অর্ডার পেজটা আবার একটু টেস্ট করে দেখতে হবে। আমাদের এখানে মেন প্রোডাক্টটা শো করতেছে না, শুধুমাত্র অ্যাডিশনাল এখানে রিসিটে এটা একটা দেখাচ্ছে, বাট আমাদের প্রোডাক্ট কিন্তু দুইটাই সেল হয়েছে। একটা হচ্ছে দেখেন একই ইউজারের কাছে দুইটা প্রোডাক্টই সেল হয়েছে। অ্যাডিশনাল 1-to-1 লাইভ ক্লাসটাও, মানে এইটা থেকে সেল হলো, এটা আপসেল থেকে সেল হলো, এটা ক্লিক ফানেল কমপ্লিট কোর্সে যেটা আমাদের মেন প্রোডাক্ট সেইখান থেকে সেল হয়েছে। আচ্ছা, আমাদের এগুলা মাঝে মাঝে এগুলো এরকম টেকনিক্যাল ফল্ট হয়, আবার দেখবেন যে একটু পরে আবার কোনো প্রবলেমই নাই, আবার এগুলা শুধু এলিমেন্ট গুলা অনেক সময় যে ইয়ে হয়ে যায়, দেখা যাচ্ছে এই এলিমেন্টটাই আবার আপনি এখানে হচ্ছে আবার নেন, এটাকে ডিলিট করে দিয়ে একটু সেভ টেপ করলে আবার দেখা যাচ্ছে এটা ঠিক হয়ে যায়। আচ্ছা, আবার এইটাই মনে করেন আপনি আবারও হচ্ছে কেনেন, আবারও আপনি আসলেন এইখান থেকে সব ইনফরমেশন দিলেন। এবার মনে করেন যে আমি অন্য একটা দিলাম, মনে করেন দিলাম, তারপরে কার্ড নাম্বার। এবার আমি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন কোর্সটা সিলেক্ট করলাম, কে কার্ড ইনফরমেশন দিলাম। কমপ্লিট চেক আউটে ক্লিক করলাম। এখন আপনাকে ফার্দার পরের স্টেপে যাইতে গেলে অর্ডার পেজটা কিন্তু কমপ্লিট করতেই হবে, কিন্তু আপনি আপসেল কিনবেন কি কিনবেন না সেটা আপনার উপরে ডিপেন্ড করে। তখন আমরা আগের বার দেখলাম যে হ্যাঁ কিনবো, পরের বার বলতেছি নো থ্যাংক ইউ আই ডোন্ট ওয়ান্ট টু, এটা কিনলাম। তো দেখেন এখন কিন্তু আমাদেরকে দেখাচ্ছে শুধুমাত্র আমরা
এই যে এই প্রোডাক্টটা কিনছি, আর কিছু কিনি নাই আমাদেরকে দেখাচ্ছে। এবার যদি আমরা সেলের ভিতরে আসি, দেখেন দেখায় দিচ্ছে যে হ্যাঁ আমাদের শুধু এই কোর্সটা বিক্রি হয়েছে। আমরা যেহেতু ওই আপসেলে বললাম যে না আমি কিনবো না, তাই আমাকে ডিরেক্ট হচ্ছে রিসিট দেখায় দিল। এইভাবে মূলত আমাদের আসলে এইখানে হচ্ছে আমাদের পুরো এই সেল মানে এটাকে হচ্ছে ফ্রি প্লাস শিপিং ফানেল বলতে পারেন, বা হচ্ছে আমাদের প্রোডাক্ট সেলিং ফানেল বলেন, বা এই পুরো ফানেলের কনসেপ্টটা এইভাবে চলে। এখন এই জায়গাতে যদি আপনারা এই ফানেলটাকে কল্পনা করেন, তাহলে পরে কি হবে, সেলস পেজ, তারপরে অর্ডার পেজ, তারপরে আপসেল পেজ দিলাম আমরা। এই আপসেল পেজের থেকে আমরা আপসেল পেজের পরে একটা ডাউনসেল পেজ বানাবো। তার মানে এই আপসেল পেজের পরে আমরা একটা ডাউনসেল 1 নামে একটা পেজ বানাবো। পেজের টাইপ হবে ডাউনসেল, ধরেন ডাউনসেলের জন্য আমরা এটাই টেমপ্লেট সিলেক্ট করলাম। এই ডাউনসেল স্টেপটা কোথায় যাবে? যাবে হচ্ছে আপসেলের পরে, তাহলে আপসেলের পরে দিয়ে দেন। তারপরে আপসেলের পরের থেকে আপনি না করে দিলে কোথায় যাবে? ডাউনসেলও যদি আপনি না করেন কোথায় যাবে? সে আবার আপসেলে যাবে, আরেকটা দ্বিতীয় আপসেলে। তো আপনাকে তখন কি করতে হবে? আবার আপসেল 2 বলে যে দ্বিতীয়টা, সেইটা আপসেল 2। আপসেল 2 কখন আসতেছে? আপসেল 2 তখনই আসবে, মনে করেন আপসেল 2 টেমপ্লেট এইটা। আপসেল 2 তখনই আসবে যখন সে ডাউনসেলের পরে, তাহলে আপনাকে এটা ডাউনসেলের পরে দিয়ে দিলেন। তারপরে আবার ডাউনসেলের যদি হ্যাক করে তখন আপনার আপসেলে যাচ্ছে, অথবা সে সরাসরি আপনার এখানে যাচ্ছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে? আপসেলের থেকে আবার আপনি আরেকটা সেকেন্ড ডাউনসেলে পাঠাচ্ছেন, তাহলে আপনার এখানে সেকেন্ড ডাউনসেল। আচ্ছা, এইখানে আমি টেমপ্লেট গুলা ডিফারেন্ট নিতেছি, বাট অ্যাকচুয়ালি যখন আপনারা আপসেল ডাউনসেল পেজ ডিজাইন করবেন ক্লায়েন্ট প্রজেক্টে, তখন দেখবেন যে আপসেল পেজ একবার ডিজাইন করলে সেটাই আপনারা ডাউনসেল, আপসেল 2 বা আপসেল 3 বা ডাউনসেল 2 এগুলোতে সব সেম টেমপ্লেটই ব্যবহৃত হয়। আর আচ্ছা, সো আপনাদের ডিজাইন কিন্তু এখানে যেমন আমরা ডিফারেন্ট নিচ্ছি, এরকম নাও হতে পারে। সবসময় দেখবেন যে একই টেমপ্লেটই আপনারা ব্যবহার করতেছেন। তাহলে এই ডাউনসেল 2টা কোথায় আসতেছে? আপসেল 2 পরে। তাহলে আপসেল 2 তারপরে আমরা হচ্ছে সেকেন্ড ডাউনসেল দিয়ে দিলাম। এই যে স্ট্রাকচারটা আমাদের এখন হইলো, এই স্ট্রাকচারটা হচ্ছে কি আমাদের এই প্রোডাক্ট সেল ফান্ডার টেমপ্লেট। দেখেন আপনাদের সামনে কিন্তু আমি বেসিক সেলস পেজ, অর্ডার পেজ, অর্ডার কনফার্মেশন পেজ দিয়ে দেখাই দিলাম। সেলস পেজ, অর্ডার পেজ, আপসেল পেজ, অর্ডার কনফার্ম পেজ দিয়ে দেখাই দিলাম। সেলস পেজ, অর্ডার পেজ, আপসেল, ডাউনসেল, আপসেল 1, ডাউনসেল 1, আপসেল 2, ডাউনসেল 2, অর্ডার কনফার্মেশন, তিন ভাবেই কিন্তু আমি দেখাই দিলাম। এখন কি কি স্টেপ থাকবে, এই স্টেপগুলা ডিপেন্ড করতেছে আপনার রিকোয়ারমেন্টের উপরে। আপনার রিকোয়ারমেন্ট কি সেইটা অনুযায়ী আপনার হচ্ছে ফানেলের স্টেপগুলা আপনাকে ডিসাইড করতে হবে। কথা কি এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমাদের প্রোডাক্ট সেল ফানেল সম্পর্কে যে ক্লাস, সেটা মোটামুটি এই হচ্ছে শেষের পথে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখন সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব, তারপরে আমি ক্লাস ক্লোজ করে দিব। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে পরে ক্লাস এখানেই ক্লোজ করে দিব। ভাইয়া একটা কোশ্চেন আছে। বলেন। এই যে এইগুলা তৈরি করলাম, এগুলা আসলে রান হবে কি করে? অ্যাড গুলা আসবে কি করে? মানে সেই সেই পর্যায়ে যাবে কি কখন? সেই পর্যায়ে যাবে কখন? আচ্ছা, ভালো কথা বলছেন। সেটা হচ্ছে ধরেন আপনি ফানেল বিল্ডার, আপনার কাজ এরকম একটা কমপ্লিট ফানেল বানায় দেওয়া। তারপর বানায় দিয়ে এই যে ফানেলের লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি হচ্ছে
আপনার বসের কাছে বা মার্কেটিং টিমের কাছে পাঠিয়ে দিলেন। এবার তারা ফেসবুক অ্যাড রান করবে। এখন যারা মার্কেটিং রিলেটেড, আর যারা মনে করেন নিজেই মার্কেটিং রিলেটেড কাজ করতেছে, সে তো নিজেই জানে ফেসবুক অ্যাড কি করে রান করতে হয়, গুগল অ্যাড কি করে রান করতে হয়। সে গুগল অ্যাড রান, সে দেখা যাচ্ছে কেউ যদি মার্কেটিং এর সাথে রিলেটেড হয়, যে মার্কেটিং বলতে দেখা যাচ্ছে কেউ যদি দেখা যাচ্ছে ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস এগুলো নিয়ে কাজ করেন, সেও যদি মনে করেন এই ফানেলটা শিখতে চাইতেছেন বা ফানেলে এক্সপার্ট হন, সেই ক্ষেত্রে সে তো ফানেলও বানাইলো, প্লাস হচ্ছে যখন সে ফেসবুকের অ্যাডটা বানাইতে যাবে, অ্যাড ডিজাইন করার সময় তো সে জাস্ট শুধু এখান থেকে এই ইউআরএলটা ব্যবহার করবে। কেন এই ইউআরএলটা কি ব্যবহার করবে? যাতে সে অ্যাডের থেকে ডিরেক্ট এই জায়গায় সে ফরওয়ার্ড করে দিবে। তার কাজ তো হচ্ছে অ্যাডে ওইটা। কারণ অ্যাড কিভাবে ডিজাইন করবে অ্যাকচুয়ালি এইটাতে আমি বলতে পারবো না, কারণ আমি ফেসবুক অ্যাড স্পেশালিস্ট না। ঠিক আছে, কিন্তু যেটা যে ফেসবুক অ্যাড বানাইতে গেলে আপনার অ্যাড বানানোর যে প্রসেস, সেই প্রসেসের ভিতরে এই ফানেলের থেকে শুধুমাত্র আপনার এই ইউআরএলটা লাগবে, ফানেলের ইউআরএলটা লাগবে। সেটা তো যখন আপনার জেনারেলি হচ্ছে ফেসবুক অ্যাড চালাবেন, তখন তো নিশ্চয়ই এরকম ভাবে clickfunnel.com দিয়ে আপনি হচ্ছে ডোমেনটা রাখবেন না। তখন দেখা যাচ্ছে আপনার যে বিজনেস, সেই বিজনেসের ডোমেন দিবেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই বিজনেসের ডোমেন দিয়ে আপনি অ্যাডটা রান করলেন, তখন দেখা যাচ্ছে যে ওই অ্যাডে ক্লিক করলে এখানে চলে আসলো। আচ্ছা ভাইয়া, বলেন। বলতেছি প্রথমত আমরা যে ল্যান্ডিং পেজ করব সেটা কি অফটেন থেকে করব নাকি? প্রথমত প্রথম তো আমাদের অ্যাড এর পরে ল্যান্ডিং পেজে নিয়ে আসবে, সেটা আমাদের অফটেন ইয়ে থেকে করতে হবে, অফটেন পেজ থেকে। যদি আপনি অপটিন টাইপের ফানেল বানান, তাহলে পরে অপটিনের থেকে করবেন, অথবা সেলসের থেকে সেলস সিলেক্ট করবেন। ও আচ্ছা ভাই। আচ্ছা, আমি এখানে একটা অ্যাডিশনাল স্টেপ নিয়ে নিচ্ছি। ধরেন যে আপনাদেরকে হচ্ছে কোশ্চেন অ্যান্সার, মনে করেন এইটা আমি নাম দিলাম, মনে করেন এইটা আমি জাস্ট আপনাদেরকে নাম দিয়ে জাস্ট এখানে আলাদা করে বোঝানোর জন্য। এইটাই মনে করেন আপনার এই এই স্টেপ হিসেবে আছে, তাই না? এইগুলো মনে করেন যখন নাই আপনার ফানেল, আপনার কোশ্চেন তো এখন এইখানে আসার পরে সেইটা আপনি কি দিয়ে বানাবেন? যদি আপনার প্রোডাক্ট সেলিং হয় তাহলে আপনি সেলস দিয়ে বানান, যদি আপনার লিড কালেকশনের হয় আপনি ইমেল অপটিন বানান। জেনারেলি আপনি যদি আপনার লিড কালেকশন হয়, আপনি যদি এই সেলস পেজ দিয়েও বানান, কোনো সমস্যা নেই। আপনার যদি প্রোডাক্ট সেলিং ফানেলের প্রথম স্টেপটা এই যে কোর্স সেল পেজ, এটাকে যদি আপনি অপটিন থেকে ইমেল অপটিন দিয়ে বানান, কোনো সমস্যা নেই। বাট তারপরও যেটাকে বলে হচ্ছে গুড প্র্যাকটিস, সেটা হচ্ছে আপনার যদি লিড কালেকশনের হয় সেক্ষেত্রে অপটিন, ইমেল অপটিন, সেলস হইলে সেলস পেজ, এভাবে করাটাই গুড প্র্যাকটিস। ও ভাই, প্রত্যেকটা স্টেপ আমি চেঞ্জ করতে পারবো, বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন মনে করেন আপনার এই স্টেপটা দরকার নাই, আপনি দিয়ে ফেলছেন, এটা আপনি এই যে এখানে পাশের থাকা লাল বাটনে ক্লিক করে দিলে আপনার ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, বুঝতে পারছি। যদি কখনো কোনো প্রবলেম হয় আপনারা এইভাবে সলভ করে নিতে পারবেন, এটাকে প্রবলেম হবে, ওই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নেই? আর প্রশ্ন নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আগামীকালকে আবার দেখা হবে। আজকে কত নম্বর ক্লাস গেল? 5 নম্বর। কালকে 6 5 নম্বর, নম্বর। কালকে 6 নম্বর ক্লাস হবে। 6 নম্বর ক্লাসে আমরা মেম্বারশিপ ফানেলটা দেখব। মেম্বারশিপ ফানেলটা অবশ্য, যেহেতু আপনারা সেলস ফানেলটা বুঝে গেছেন, মেম্বারশিপ ফানেল আপনাদের কাছে মজা লাগবে। যদি আপনারা এটা বাসায় প্র্যাকটিস করেন, তাহলে পরে অবশ্যই কালকে যখন 6 নম্বর ক্লাসে মেম্বারশিপ ফানেল বোঝাবো, তখন আপনাদের কাছে বিষয়টা আরো মজার হবে বিষয়টা। ঠিক আছে? আর হচ্ছে আপনারা প্রোডাক্ট, আপনারা যে টেস্ট অ্যাকাউন্টে কাজ করতেছেন ওইখানেই কাজ করেন। আপনারা ফানেল বানাইতে পারবেন, শুধু হচ্ছে শুধুমাত্র আপনার যে প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারবেন না, ওইটা নিয়ে টেনশন নাই। আপনারা প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা কিন্তু বুঝে ফেলছেন, সো দ্যাট আপনাদের আর প্রবলেম নাই। আপনারা আপাতত ওই ডিজাইনটাই প্র্যাকটিস করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।